একজন রোগীর কি হয়েছে উনি কিন্তু প্রথম ডাক্তারের কাছে গিয়ে বলতে চান। আচ্ছা, সেই কথাটা ডাক্তারকে শোনার মানসিকতা থাকতে হবে। সেটা হতে পারে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট। এটা আবার এরকম না যে একজনকে হয়তো আধা ঘন্টা দিলেন, পরে হয়তো 5 মিনিটও পেল না কেউ, এমনটা হবে না। যদি আমাকে পেশেন্ট চিন্তা করেন, তাহলে আমি পেশেন্ট হিসেবে চিন্তা করলেও যদি আমার মানে কোনো ধরনের প্রবলেম হয়, ডাক্তারকে 2 থেকে 3 মিনিটের মধ্যে বলে ফেলতে পারি। আমি সাংবাদিক হিসেবে ভুল করলে কাঠগড়ায় দাঁড়াবো না। একজন ব্যবসায়ী যদি রং ব্যবসা করে, তাকে কি বলে ভ্রাম্যমাণ আদালত বা বিভিন্ন আদালতে মুখোমুখি হতে হচ্ছে না? ডাক্তারকেও দাঁড়াতে হতে পারে। কিন্তু আমি বলবো যে ডাক্তারকে ভয় পাওয়া যাবে না, আর রোগীদেরও ধৈর্য ধারণ করতে হবে যে ডাক্তার আসলে ট্রিটমেন্টটা দিচ্ছে, উনি ওনার সর্বোচ্চ ট্রাইটা করছেন। 1724 জন মানুষের জন্য একজন মাত্র ডাক্তার। কিন্তু যদি আপনি WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তাদের যদি আপনি গাইডলাইন ফলো করেন, তারা বলছে অন্তত 1000 লোকের জন্য 2.5 জন ডাক্তার, মানে 2.3 জন ডাক্তার দরকার। কিন্তু আছে কয়জন? প্রিয় দর্শক, মেডিভাইস নিউজ রুমে স্বাগত জানাচ্ছি। আবরাই মনির। সপ্তাহের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি। কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা ভিশনের বিজনেস এডিটর জিয়াউল হক সবুজ। সবুজ ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের নিউজ রুম যে সাজিয়ে থাকি, সাধারণত সপ্তাহের স্বাস্থ্যখাতের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করি। এখান থেকে আমরা কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করি, আমাদের কোনো মতামত জানানোর চেষ্টা করি, কিছু পর্যালোচনা আমরা তুলে ধরি। আজকে এরকম বেশ কিছু বিষয় নিয়ে আমরা এখানে হাজির হয়েছি এবং আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আপনি আমাদের সাড়া দিয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। শুরুতেই আমরা আলোচনা করতে চাই মেডিকেলে ভর্তি পরীক্ষা একেবারে সন্নিকটে। এটি মানে একটু একটু করে এগিয়ে নিয়ে আসা হচ্ছে। এবছর ডিসেম্বরে পরীক্ষা হবে, যদি বড় ধরনের কোনো রকমের পরিবর্তন না হয় আর কি। তো মেডিকেল ভর্তি পরীক্ষায় একটু বৈচিত্র্য আনার চেষ্টা করছে কর্তৃপক্ষ। তারা চেষ্টা করছেন মেডিকেলের জন্য যারা চিকিৎসক হবেন তাদের মানবিক দিকটা শার্প হওয়া দরকার, সরব হওয়া দরকার, সাউন্ড হওয়া দরকার। সেই জন্য তারা চেষ্টা করছেন যে তাদের যে মানবিক কিছু বৈশিষ্ট্য গ্রো কীভাবে করা যায়, সেজন্য এই ধরনের কিছু প্রশ্নই তারা রাখবেন তাদের মানবিক শিক্ষার্থীদের মানবিক সাইটে যাচাই করার জন্য। কীভাবে দেখছেন এই সিদ্ধান্তটি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মেডিভয়েস কর্তৃপক্ষকে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে যেই প্রশ্নটা আপনি করেছেন যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কিংবা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে যে একজন শিক্ষার্থী যারা মেডিকেলে ভর্তি হতে চায়, যারা ভবিষ্যতে ডাক্তার হয়ে উঠবেন, পূর্ণাঙ্গ চিকিৎসক হয়ে উঠবেন, তাদের মানবিকতা বা মানবিক গুণাবলী যাচাই করতে চান পরীক্ষার মাধ্যমে। আমি বলবো তাদের যে সদিচ্ছাটা বা ইচ্ছা যে মানবিক সম্পন্ন মানুষ ডাক্তারি পেশায় আসুক, তাদের এই ইচ্ছাটা ভালো। কিন্তু আমি বলবো যে এইটা দিয়ে আসলে একজন শিক্ষার্থীর মানবিক দিক আসলে খুঁজে পাওয়া আদৌ সম্ভব কিনা, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে সন্দিহান। কারণ আপনি ধরে নেন 100 মার্কের পরীক্ষা, এখানে 4টি বা 5টি প্রশ্ন থাকলো মানবিক বিষয়গুলো নিয়ে, সেই শিক্ষার্থী ভালো মতো পড়াশোনা করলো এবং সেইখানে গিয়ে উত্তর দিল, 5-এ 5 হয়তো পেয়ে যেতে পারে সেই 5টি পরীক্ষার জন্য। কিন্তু আসলেই কি এই পরীক্ষা দিয়ে একজন শিক্ষার্থীর মানবিক গুণাবলী যাচাই করা সম্ভব? আমি বলবো সম্ভব নয়। তার চাইতে এটা হতে পারতো একজন শিক্ষার্থী একেবারে শুরু থেকে প্রাইমারি স্কুল বলেন, তার পড়াশোনা বলেন, তার ধাপে ধাপে যদি তাকে মানবিক শিক্ষাগুলো দেওয়া যেত, তাহলে আমার এই উচ্চশিক্ষায় এই সময়ে এসে মানবিক গুণাবলী যাচাই করার প্রয়োজন পড়তো না। আপনাকে আরেকটু যদি ব্যাখ্যা দিই তাহলে আরেকটু হয়তো বুঝতে সুবিধা হবে। ধরেন আপনি পরীক্ষা দিয়ে মানবিক দিক ভালো করলেন, কিন্তু ভর্তি হওয়ার পরে আপনি মানবিকতার ধারে কাছেও থাকলেন না, সেবার ধারে কাছেও থাকলেন না, তাহলে তখন যে আপনি পরীক্ষা নিলেন, পরীক্ষা দিয়ে যাচাই করে আপনি মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ নিলেন, তাহলে তার সাক্ষ্যটা রাখবে কোথায়? আমি আরেকটু যোগ করতে চাই যে একজন মানবিক মানুষকে যদি আপনি, একে তো মানবিক মানে কি, যার মধ্যে মনুষ্যত্ব বোধটা থাকবে। আমরা একজন সাধারণ মমত্ববোধ, রাইট, বিশেষ করে একজন চিকিৎসকের কাছ থেকে মানুষ কি চাই, তিনি সহমর্মী হবেন, তার মধ্যে একটু সহানুভূতি থাকবে, তার মধ্যে প্রচণ্ড ধৈর্য থাকবে, কথা শোনার প্রজ্ঞা থাকবে, কিংবা রোগীর সম্পর্কে তার এক ধরনের দায়িত্বশীলতা বা দায়িত্ববোধ থাকবে। এই জিনিসগুলোই তো আপনি খুঁজতে চাচ্ছেন। কিন্তু এই জিনিসগুলো খুঁজে আমি যেটা বলবো যে এই প্রশ্ন উত্তর দিয়ে এই মানবিক গুণাবলী যাচাই করার যে উদ্যোগ, ইচ্ছাটা ভালো, কিন্তু আমি মনে করি যে এটা সফল আসলেই সম্ভব না। তবে শুরু থেকে শুরু করা দরকার, যেটা আমি একটু আগে বলছিলাম, প্রাথমিক স্তর থেকে শুরু করেন, ধাপে ধাপে চলে আসেন, আপনাকে এই উচ্চশিক্ষার এই জায়গায় এসে মানবিক গুণাবলী যাচাই করার প্রয়োজন পড়বে না। সবুজ ভাই, একটু প্রশ্ন করবো আপনাকে। সেটা হচ্ছে যে আপনি যে বললেন যে একেবারে শৈশব থেকে যদি প্রতিটি ক্লাসে এরকম একটা টাচ থাকে,
তো তাহলে তো আপনি যেটা বলতে চাচ্ছেন সেটার কিন্তু সামগ্রিক অর্থ দাঁড়াচ্ছে যে শুধুমাত্র মেডিকেলে যেই ছেলেটি পড়বে সেই ছেলেটির মানবিক দিকটি আমি জাগ্রত করার শুধুমাত্র জরুরি না, বরং সামগ্রিকভাবে যারা যেই সাবজেক্টই যাক, যেখানেই যেই খাতেই কাজ করুক, প্রত্যেকটি মানুষের জন্য মানবিক সাইডগুলো জাগ্রত হয়। তাহলে আপনি কি সামগ্রিকভাবে বলতে চাচ্ছেন যে আমাদের মানবিকতা জাগ্রত করা দরকার? অবশ্যই, কারণ এটা আপনি শুধু ডাক্তারদের জন্য কেন বলছেন? কেন একজন মানে ইঞ্জিনিয়ার, কেন একজন অন্য পেশার লোক, কিংবা কেন একজন শিক্ষক যিনি পড়াচ্ছেন, যিনি একজন শিক্ষার্থীকে তার একেবারে প্রাথমিক পর্যায় থেকে নিয়ে একেবারে উচ্চ শিক্ষা পর্যন্ত পড়াচ্ছেন, তার মধ্যে কেন মানবিক জায়গা থাকবে না? কেন শিক্ষার্থীর মধ্যে মানবিক জায়গা থাকবে না? আমি এই কারণে গুরুত্ব দিচ্ছি, এই কারণে শুরুতেই একেবারে যদি প্রাথমিক পর্যায় থেকে মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ করে গড়ে তোলা যায়, এই যে নৈতিক শিক্ষার কথা আমরা বলি, কিংবা এই যে ইসলাম শিক্ষা নামে যে একটা আমাদের সাবজেক্ট আছে, এটা কেন ধর্মীয় শিক্ষা যেমন থাকে, পাশাপাশি আপনাকে মনুষ্যত্ববোধ জাগ্রত করে, কিংবা নৈতিকতা সম্পন্ন মানুষ হয়ে উঠতে পারেন, মানবিক হতে পারেন, এবং মানুষের যে দুঃখ কষ্ট বোঝা কিংবা আঁচ করার সেই সহমর্মী বা সহানুভূতির মানসিকতা থাকে, সেগুলো জাগ্রত করার জন্যই তো এইগুলো মূলত করা। তাহলে কেন সবার জন্য না, কেন শুধু চিকিৎসকের জন্য? তবে আমার ধারণা যে এখানে চিকিৎসকের জন্য কেন বলা হয়েছে, যে কারণ চিকিৎসকের কাছ থেকেই মানুষ আসলে মূল সেবাটা চায়। কারণ একজন রোগী কিংবা একজন মানুষ যখন অসুস্থ হয়ে পড়েন, তখন শেষ মুহূর্তে ডাক্তার যদি একটু আদর করে দেন, কিংবা ডাক্তার যদি বলেন যে আপনি এই ওষুধটা খেলে কিন্তু আপনি সুস্থ হয়ে উঠবেন, কিংবা আপনি এই ওষুধটা খেয়েছেন, এর সাথে এই জিনিসটা খায়েন, একটু আদর করে যদি বলেন, একটু মানে তার কষ্টটা বোঝা, তার শারীরিক কষ্ট বোঝা, পাশাপাশি মানসিক কষ্টটা বোঝা, এই বোঝার কারণেই হয়তোবা মন্ত্রণালয় কিংবা স্বাস্থ্য অধিদপ্তর এই চিন্তাটা করেছেন যে ডাক্তাররা যদি মানবিক হন তাহলে ঠিক সেবাটা পাওয়া যায়। হয়তো সেই চিন্তা থেকে করেছেন, কিন্তু আমি বারবার গুরুত্ব দিতে চাইবো এই জিনিসটাই, যে এটা সবার জন্যই হওয়া উচিত। ওভারঅল যত মানুষ আছে সবার মধ্যে যদি মানবিকতা থাকে, তাহলে আমাদের নতুন করে মানবিক গুণাবলী যাচাই করার প্রয়োজন পড়বে না। আচ্ছা, এক্ষেত্রে একটি বিষয় হচ্ছে যে চিকিৎসককে আমরা খুব মানবিক অবস্থায় পেতে চাই, কিন্তু চিকিৎসক আসলে যেসব জায়গায় সাধারণত গেলে মনে হয় যে উনি অমানবিক হয়ে গেলেন, ভালো আচরণ করতে পারছেন না, রূঢ় ব্যবহার করছেন, এটার ক্ষেত্রে আমাদের ফাইন্ডিংস হচ্ছে যে আমরা চেষ্টা করি জানার জন্য আসলে ঘটনাগুলো কি। উনি কিন্তু সকাল 8টা থেকে শুরু করেন রোগী দেখা, দেখতে দেখতে 2টা 2:30 যখন বাজেন, ততক্ষণে তার মোটামুটি রোগীর সংখ্যা হয়ে যায় 100-150, কখনো 200 ছাড়িয়ে যায়। তখন তিনি চাইলেই তো আর মানবিক থাকতে পারছেন না, পোলাইট আচরণটা করতে পারছেন না। তো এই পরিস্থিতিতে একজন চিকিৎসক অনেকটা বিধ্বস্ত বলা যায়, ভারাক্রান্ত বলা যায়, আমাদের কাছে মনে হয় আর কি। তো আপনি যেটা বলতেছিলেন যে মানে শুধুমাত্র চিকিৎসক কেন মানবিক হবে, রোগী বা অন্যান্য যারা আছেন, যারা তাদের মুখোমুখি হচ্ছে, তাদের সবাইকে মানবিক হওয়া দরকার। এই দিক থেকে অনেক ক্ষেত্রে আমরা ভুল করে বসি যে আমার সাথে উনি ভালো আচরণ করছেন না, আমার রোগীকে উনি পাত্তা দিচ্ছেন না, কিন্তু উনি তো চেষ্টা করেন যে সবচেয়ে ক্রিটিক্যাল রোগী যেটা, সেটাকে আগে নেওয়ার জন্য, এবং চেষ্টা করেন সবার সাথে ভালো আচরণ করার জন্য, কিন্তু দীর্ঘ সময় রোগী দেখার কারণে উনি কিন্তু সেই কাজটা করতে পারেন না। এই ক্ষেত্রে আসলে আমরা চিকিৎসকদের এই বাস্তবতাটুকু বোঝার ক্ষেত্রে আমরা কতটুকু প্রস্তুত, আসলে আপনি কি মনে করছেন বিষয়টা নিয়ে? চিকিৎসকদের বাস্তবতা অস্বীকার করার উপায় নেই, কারণ আপনি যেটা বললেন যে একজন চিকিৎসক সকালে ঘুম থেকে উঠেই এমন অনেক সময় হয়, মানে আমার ফ্রেন্ড একজন চিকিৎসক, তো তার কাছ থেকে যেটা শুনি, সকালে অনেক সময় নাস্তা করার সুযোগটা পান না, তো উনি হয়তো মেডিকেলে চলে যান। মেডিকেলে চলে যাওয়ার পরে যেটা হয় যে আপনি যেটা বললেন যে একের পর এক রোগী দেখা, ওয়ার্ডে অ্যাটেন্ড করা, কিংবা বিভিন্ন পর্যায়ের যে রোগী যারা রয়েছেন তাদেরকে একে একে অ্যাটেন্ড করা, তারপরে তারা আবার চেম্বারও করেন। সো একটা মানুষ যখন সকাল 8টায় শুরু করেন, আবার রাত 9টা-10টা পর্যন্ত রোগী দেখেন, তার মানসিকতা এক পর্যায়ে থাকার কথা না। এটা আপনি ঠিকই বলেছেন, কারণ আমি যেটুকু জানি যে একজন ডাক্তার কতজন মানুষকে সেবা দেওয়ার জন্য, এই যদি আপনি সংখ্যার অনুপাতে হিসাব করেন, আমি যেটুকু একটা তথ্য দেখছিলাম, 1724 জন মানুষের জন্য একজন মাত্র ডাক্তার। কিন্তু যদি আপনি WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তাদের যদি আপনি গাইডলাইন ফলো করেন, তারা বলছে অন্তত 1000 লোকের জন্য 2.5 জন ডাক্তার, মানে 2.3 জন ডাক্তার দরকার। কিন্তু আছে কয়জন? আপনি বললাম যেটা 1724 জনের জন্য একজন ডাক্তার। তাহলে একজন ডাক্তার তো এই WHO যে গাইডলাইন, সেই গাইডলাইন তো ফলো করা আদৌ পসিবল না, কারণ একজন চিকিৎসকের পক্ষে সারাদিন একই রকম মন মানসিকতা রাখা পসিবল না, কারণ উনিও কিন্তু ভ্যারাইটি রোগী হ্যান্ডেল করছেন। তাহলে তার মানসিকতার পরিবর্তন নিশ্চয়ই হবে। আর উনি সকালবেলায় যেই মানসিকতা নিয়ে শুরু করেছিলেন, সন্ধ্যায় গিয়ে সেই মানসিকতা থাকবেন, এটাই স্বাভাবিক। আমি যেই কথাটা যোগ করতে চাই যে আমাদের সিস্টেমটার একটা বড় ধরনের দুর্বলতা রয়েছে। এই সিস্টেমটা যদি ঠিকঠাক থাকতো, তাহলে হয়তো চিকিৎসকদের এরকম মন খারাপ করা, কিংবা রূঢ় আচরণ করা, কিংবা রোগীর সাথে খারাপ বিহেভ করা, কিংবা কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসায় ভুল হয়ে যাওয়া, সেই ধরনের ঘটনাগুলো ঘটতো না। আমরা যদি একটু কম্পেয়ার করি, যদিও আমরা তৃতীয় ওয়ার্ল্ডের একটা দেশ, সেই দেশের সাথে উন্নত দেশের কম্পেয়ার করা যদিও ঠিক না, তারপরে আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে এক্সাম্পলটা তুলতে চাই যে বাইরে
আপনি চাইলেই কিন্তু একজন রোগী চাইলেই একজন প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসরকে দেখাতে পারেন না। তাকে ফার্স্টে কিন্তু একজন জিপির কাছে যেতে হয়। জেনারেল ফিজিশিয়ানের কাছে যাবেন, ঠান্ডা জ্বর বা এই জাতীয় কিছু হলে কিংবা তার কোনো পরামর্শ দেওয়া থাকলে সবগুলো তিনি সুন্দরভাবে পরামর্শ দিয়ে বুঝিয়ে তিনি পাঠিয়ে দিতে পারেন। কিন্তু যদি দেখেন তার রোগটা জটিল কিংবা তাকে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে রেফার করার প্রয়োজন হয়, উনিই বলে দিবেন আসলে কোন ডাক্তারের কাছে যাবেন। তার মানে একজন জেনারেল ফিজিশিয়ান কিন্তু সব ধরনের রোগীকে অ্যাটেন্ড করছেন, সেখান থেকে রেফার করা হচ্ছে যে আপনি বিশেষজ্ঞ প্রফেসর দেখাবেন, অ্যাসোসিয়েট প্রফেসর দেখাবেন, না সার্জন দেখাবেন, না নিউরোসার্জন, না নিউরোমেডিসিন, মানে এই যে ভ্যারাইটি খাতগুলো, সেই খাতগুলো ঠিক করে দেন একজন জেনারেল ফিজিশিয়ান। তখন ওই বিশেষজ্ঞ ডাক্তারকে হয়তো সারাদিনে হয়তো 20 জন 30 জন দেখছেন, তার জন্য তো এটা বার্ডেন থাকার কথা না। আর তখন তার মানসিকতা ভালো থাকবে এবং মনোযোগ দিয়ে দেখা, রোগীর সাথে কথা বলা, তার রোগটা আসলে কী ধরনের রোগ ঠিকঠাকভাবে ফাইন্ড আউট করা, যেটাকে আমরা রোগ নির্ণয় বলি, সেটা তখন হবে। তখন দেখবেন রোগীও সন্তুষ্ট থাকবে, ডাক্তাররাও স্যাটিসফাইড থাকবেন। সেই ক্ষেত্রে আপনি যে বিড়ম্বনার কথা বললেন যে ডাক্তারের এই ধরনের মানসিকতার মধ্যে চেঞ্জগুলা, সেগুলো হয়তো থাকতো না। আমরা এই বাস্তবতাগুলো মেনেই নিচ্ছি, নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, চিকিৎসকদের মানবিক দিকগুলো তারা একটু জাগ্রত করতে চায়, রিমাইন্ডার দিতে চায় তাদেরকে, তোমরা এই জায়গাগুলোতে তোমাদের একটু মানবিক হওয়া দরকার। আসলে আপনি একজন গণমাধ্যম কর্মী, আপনার জায়গা থেকে একজন চিকিৎসকের মধ্যে কোন কোন দিকগুলো আরও বেশি মানবিক হওয়ার ক্ষেত্রে তাদেরকে কাজে লাগতে পারে, কোন কোন দিকগুলো দিকে মনোযোগ দেওয়া দরকার? আমি প্রথম যে কথাটি যোগ করতে চাই যে একজন ডাক্তারের আসলে প্রথম ধৈর্য এবং প্রজ্ঞাটা খুবই জরুরি। কারণ একজন রোগীর কি হয়েছে উনি কিন্তু প্রথম ডাক্তারের কাছে গিয়ে বলতে চান। আচ্ছা, সেই কথাটা ডাক্তারকে শোনার মানসিকতা থাকতে হবে। সেটা হতে পারে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট। এটা আবার এরকম না যে একজনকে হয়তো আধা ঘন্টা দিলেন, পরে হয়তো 5 মিনিটও পেল না কেউ, এমনটা হবে না। কিন্তু আমার ধারণা যে কোনো রোগী যখন ডাক্তারের কাছে যান, 2 থেকে 3 মিনিটের মধ্যে তার প্রবলেমটা বলে ফেলেন যে ডাক্তার সাহেব আমার পেটে ব্যথা, আমার তো বুক ব্যথা করছে, আমি তো মানে শ্বাস নিতে পারছি না, নানা ধরনের প্রবলেমগুলো 2 থেকে 3 মিনিটের মধ্যে বলে ফেলতে পারেন। আমি একজন, যদি আমাকে পেশেন্ট চিন্তা করেন, তাহলে আমি পেশেন্ট হিসেবে চিন্তা করলেও যদি আমার মানে কোনো ধরনের প্রবলেম হয়, ডাক্তারকে 2 থেকে 3 মিনিটের মধ্যে বলে ফেলতে পারি। এই জায়গায় বলবো যে ডাক্তারদের অবশ্যই কথা শোনার ধৈর্য থাকতে হবে, তাকে সহমর্মী হতে হবে। যেমন যেই রোগীটি গেছেন, তাকে যদি আপনি শুরুতে ভরকে দেন যে আপনি এত পরে আসছেন কেন, আপনি তো একদিনের মধ্যে অপারেশন করতে হবে, আপনি আজকেই ভর্তি হয়ে যান, কিন্তু আপনি ভর্তি না হলে কিন্তু কোনোভাবে আপনাকে আর বাঁচানো যাবে না, তাহলে তো রোগী ভয় পেয়ে যাবে। কিন্তু এই কাজটা অনেক ডাক্তার করে থাকেন যে আপনাকে 3 দিনের মধ্যে অপারেশন করতে হবে, দ্রুত টাকা রেডি করেন, আপনার বাজেটটাও বলে দেয় যে আপনি 5 লাখ টাকা রেডি করেন, আপনার এই অপারেশন করতে হবে, নাহলে কিন্তু আপনি আর আমার কাছে আসার লাভ হবে না। তাই বলবো যে ডাক্তারদের উচিত সহানুভূতিশীল হওয়া, তাকে বোঝানো, তার সিনারিওটা যতটা না ভোলাটাইল তার চাইতে একটু বোঝানো যে আপনি আসলে এই রোগটা হয়েছে, এটা কোনো বিষয়ই না। আপনি ধরেন অনেক মানুষের এরকম হয়, যেমন আমি একজন চিকিৎসকের কাছে গিয়েছিলাম, মেডিসিন স্পেশালিস্ট, ওনার কাছে যাওয়ার বলছে আপনি যে কথাগুলো বললেন আপনার চাইতে আমার কিন্তু অনেক বেশি অসুখ আছে জানেন। আচ্ছা, কিন্তু আপনি এটা মনে করেন না যে আমার যেহেতু বয়স বেশি আমার অসুখ থাকবে, এটা স্বাভাবিক। আপনার কম বয়স কম অসুখ, কিন্তু দেখবেন অল্পতে আপনি সেরে উঠবেন। তাহলে এই যে কথাটা বললো, তখন আমার মধ্যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন চলে আসলো যে তাহলে এটা কোনো বিষয় না। তো ডাক্তারদের এই বোধ সম্পন্নটা, মানে বোঝানোর দক্ষতাটা থাকতে হবে। মানে আমি যেটা বললাম যে শুরুতে, আপনি শারীরিক কষ্টটা যেমন বুঝবেন কোথায় কি হয়েছে, একজন রোগীর মানসিক কষ্টটা বোঝার চেষ্টা করবেন। এই জিনিসগুলোই সাধারণত মানুষ চায়। আর মানুষ এইটা চায় যে একটা হাসপাতালে মানুষ কিন্তু একেবারে চাইলেই চলে যায় না, যখন ঠেকে যায় কোনো মতেই পেটের ব্যথা পারছে না, শুরুতে তো হয়তো একটা অ্যাসিডিটির ওষুধ খেয়ে ফেলে বা একটা প্যারাসিটামল খেয়ে ফেলে, যখন দেখি কোনোভাবে হচ্ছে না তখন তো ডাক্তারের কাছে যায়। তো ডাক্তারের কাছে গিয়ে উনি চান যে এই চিকিৎসক তার ঠিকঠাক মতো পরামর্শ দিবেন, সেটাই তার কাছে চাওয়া। যেটা আপনি বলছিলেন মানবিক গুণাবলী, এই মানবিক গুণাবলীর এই পার্টটা যদি একজন চিকিৎসক ঠিকভাবে পরামর্শ দেন, ধৈর্য ধরে শোনেন, এটাই একজন রোগী চায়। জি, আমরা প্রত্যাশা করি এবং আমাদের চিকিৎসক চেষ্টা করেন, কিন্তু এই যে বললাম কিছু বাস্তবতার কারণে শেষ পর্যন্ত তারা গিয়ে আর মানবিক থাকতে পারেন না বা আচরণটা পলাইট রাখতে পারেন না। তো এইখানে আপনার পরামর্শ যেটা সিস্টেমের পরিবর্তন করা, পদ্ধতির পরিবর্তন করা, এখানে রাষ্ট্রের মনোযোগ দেওয়ার সুযোগ আছে এবং রাষ্ট্র সেই দিক থেকে নজর দেওয়ার চেষ্টা করছে। আমরা মনে করি যে এগুলো ক্রমান্বয়ে এগুলো বাস্তবায়ন হয়ে যাবে। পরের একটা প্রসঙ্গে যাচ্ছি সবুজ ভাই, সেটা হচ্ছে আপনি হয়তো গণমাধ্যম কর্মী হিসেবে জেনে থাকবেন যে সরকারি কর্মচারী হাসপাতাল এবং পিজি হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, এই দুটো প্রতিষ্ঠানেই অনলাইন টিকিটিং, তাদের বহির্বিভাগীয় সেবাকে সহজ করার জন্য, দীর্ঘ লাইনের যে একটা ধকল, একটা ভোগান্তি আছে, ওখান থেকে মুক্তি পাওয়ার জন্য তারা অনলাইন টিকিটিং চালু করেছে আর কি। কীভাবে দেখছেন, একটু আপনার মূল্যায়ন শুনবো।
না, এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। মানে আমি যেটা বলবো যে আপনি যদি যেই হাসপাতালগুলো একটু নামি দামি হাসপাতাল কিংবা যারা সিস্টেম ফলো করে কিংবা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে একটা অটোমেশন চালু আছে, তাদের ক্ষেত্রে এই একজন রোগীকে কিন্তু দীর্ঘ সময় গিয়ে বসে থাকতে হয় না। যেমন ধরেন আপনি একটা সরকারি হাসপাতালে যাবেন, আপনি যদি কোনো ডাক্তার দেখাতে চান অন্তত একটা বেলা সময় আপনাকে নিয়ে যেতে হবে। কিন্তু আমার তো সেই দিনটা সেই সময়টা নাও থাকতে পারে। আমি একজন চাকরিজীবী হতে পারি, আমি একজন ব্যবসায়ী হতে পারি, আমার যে কোনো কাজ থাকতে পারে। কিন্তু একটা ডাক্তার দেখানোর জন্য একটা বেলা বা একটা পুরো দিন চলে যাবে, এটা তো কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য না। সেই জায়গায় যদি অটোমেশন চালু করা যায়, আমি যদি অনলাইনে সেই টিকিটটা দেখতে পারি যে আমি অমুক ডাক্তার দেখাবো, অমুক ডাক্তার অমুক সময় বসবেন, আমার টাইম স্লটটা এরকম যে 10:25 গেলে 10:25 থেকে 10:35 10 মিনিট টাইম স্লটটা আমার, তখন আমি 10 মিনিট আগে গিয়ে ওখানে উপস্থিত থাকলাম। এইরকম যদি নিঃসন্দেহে যদি করতে পারি এটা ভালো। তবে আমি বলবো যে আসলে সবাই কিন্তু অটোমেশনের জন্য এখনও প্রিপেয়ার্ড না, কারণ আমাদের দেশের যেই পরিমাণ জনগোষ্ঠী, এত জনগোষ্ঠীর জন্য আসলে আমরা এখনও সেই প্রযুক্তি হাতের নাগালে পৌঁছে দিতে পারিনি। আমি হয়তো স্মার্টফোন পৌঁছে দিয়েছি, সবার হাতে সেই স্মার্টফোনটাও নাই। অনেকে হয়তো এখনও আপনি খেয়াল করে দেখবেন বড় একটা অংশ বাটন ফোন ইউজ করে। আচ্ছা, সো এই বাটন ফোন দিয়ে তো আপনি চাইলেই সেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না। এখন ধরেন আপনি ওই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য পাশের একটা কোনো কম্পিউটার দোকানে গেলেন, সেখানেও তো একটা হ্যাসেল থাকে। আমি বলবো যারা আসলে ক্যাপেবল, যারা নিজে নিজে এই অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারে, তাদের জন্য অনলাইনটা থাকুক। কিন্তু যারা এটার জন্য ক্যাপেবল না কিংবা যারা প্রযুক্তি বান্ধব হয়ে উঠতে পারেনি, তাদের জন্য ম্যানুয়াল একটা পদ্ধতি থাকতে পারে। তারাও গেল, টাইম স্লটটা ভাগ থাকবে। উনি হয়তো গেলেন, ওনার যেহেতু ম্যানুয়াল পদ্ধতি যাচ্ছেন তার জন্য একটু সময় বেশি লাগতে পারে, কিন্তু আমি যদি এটা এই মোবাইলে ক্লিক করে আমি যদি একটা স্লট নিয়ে যেতে পারি, আমার জন্য ভালো। আমার ধারণায় দিনে দিনে এমন এক সময় আসবে যে এই যে ডাক্তাররা প্রেসক্রিপশন দেয় না, এই প্রেসক্রিপশন কাগজ আর থাকবে না। কারণ আমি বাইরে যাওয়ার কারণে আমাকে দেখার সুযোগ হয়েছে যে সেখানে যাওয়ার পরে ওই টাইম স্লট, দ্রুত গিয়ে টাইম স্লট সেই 15 মিনিট দেওয়া, 15 মিনিটের মধ্যে ডাক্তার দেখালো, তারপর চলে আসলো, ওকে বললো যে তুমি মানে কোন ফার্মেসিতে ওষুধ নিতে চাও। মানে ওখানে লোকালি 3-4টা ফার্মেসি আছে, তো বলো যে অমুক ফার্মেসি, তো অমুক ফার্মেসি তুমি তাহলে গিয়ে কন্ট্যাক্ট করলে হবে। তারপরে সিস্টেমটা এরকম করে রেখেছে, ওরা ওই প্রেসক্রিপশনটা ওরা অনলাইনেই আপ করে দেয়। জাস্ট ও গিয়ে ওর আইডি বলবে যে আমার আইডি এই, সে তখন কী কী মেডিসিন লাগবে সেই মেডিসিনটা ফার্মেসি থেকে পেয়ে যাচ্ছে। এই কারণে বলছি যে আপনি অনলাইন করছেন, ধীরে ধীরে আমাদের অটোমেশনে যেতেই হবে। তবে আপনি ওভারনাইট হয়তো এটা পারবেন না, ধাপে ধাপে করেন। আর যারা ক্যাপেবল তারা এই অনলাইনটা করুক, এটা নিঃসন্দেহে ভালো একটা উদ্যোগ। এবং এতে করে যে কিছু অনিয়ম, অনৈতিক সুবিধার কথা কেউ কেউ বলে থাকেন, সেই সুবিধার পথগুলো বন্ধ হবে। পাশাপাশি যারা প্রযুক্তি বান্ধব এখনও হয়ে উঠতে পারেনি, তাদের জন্য ম্যানুয়াল সিস্টেমটাও চালু রাখা দরকার। এই সিস্টেমটা ক্রমান্বয়ে দেশের সমস্ত হাসপাতালগুলো কি অ্যাপ্লিকেবল কিনা, আসলে তারা সবাই বাস্তবায়ন করতে পারে কিনা? পারে বলতে সরকারি হাসপাতালগুলো এখন যেহেতু আমাদের ইউনিয়ন পরিষদ পর্যন্ত আমাদের যেই ডিজিটাল সেবা পৌঁছে গেছে, তাহলে কেন জেলা পর্যায়ের হাসপাতালে পৌঁছাবে না, কেন উপজেলা পর্যায়ের হাসপাতালে পৌঁছাবে না, তারা কেন সার্ভারের আওতায় থাকবে না? আমার ধারণা এখনও হয়ে ওঠে নাই বা হয়ে উঠতে সময় লাগবে। এখন যদি আপনি মনে করেন বিভাগীয় শহরগুলো চালু করেন, কিংবা যেই শহরগুলাতে বিশেষায়িত হাসপাতাল আছে, যে চক্ষু হাসপাতাল আলাদা, নিউরোর জন্য আলাদা, কিংবা হার্ট স্পেশালিস্ট আলাদা, মানে যে বিশেষায়িত হাসপাতাল আছে সেই হাসপাতালগুলো শুরু দিয়ে করেন। আর ধাপে ধাপে এটাকে আপনি জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিতে পারবেন। সেই জন্য গভর্নমেন্টকে নিশ্চয়ই একটা প্রজেক্ট নিতে হবে কিংবা একটা প্ল্যান নিতে হবে, যেটা মাস্টার প্ল্যান হতে পারে যে আমরা এটা করতে চাই, আমি আগামী 5 বছর পরে কোনোভাবে আমরা ম্যানুয়াল পদ্ধতির এই অ্যাপয়েন্টমেন্ট রাখবো না। সেই টার্গেট করে যদি প্ল্যান করে গভর্নমেন্ট পরিকল্পনা করে ঠিকঠাক মতো এগোতে পারে, তাহলে নিঃসন্দেহে এটা বাস্তবায়ন করা সম্ভব। জি, আমরা মনে করি যে এই যে আপনি কথাগুলি বললেন, এর মাধ্যমে আসলে প্রেসক্রিপশন অডিট করার সরকারের সিদ্ধান্ত আছে আর কি, যে সরকার আসলে জানতে চায় যে একজন রোগীকে যে ওষুধগুলো দেওয়া হয়েছে, তার কাছে পরীক্ষা নিরীক্ষাগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকটাই প্রয়োজনীয় ছিল কিনা বা অযাচিত কিছু এখানে আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু জানার একটা সুযোগ তৈরি হয়ে যাবে তখন। এই কাজটি আসলে খুব দ্রুততম সময়ে সমাদৃত হোক, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, সেটা প্রত্যাশা করি। এবং পিজি হাসপাতাল যেহেতু দেশের একমাত্র মানে বা কে বলা যায় উল্লেখযোগ্য একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়, তারা যদি এটি কাজটা যথাযথভাবে করতে পারে এবং তারা যদি সফল হয়, তাহলে এটা সরকারের পাইলটিং হিসেবে নিতে পারে আর কি, আমার কাছে মনে হয়। যেটা না, এইখানে আমি একটু যোগ করতে চাই, চমৎকার একটা পয়েন্ট বলেছেন। কারণ হচ্ছে আপনি যে প্রেসক্রিপশনটা দিচ্ছেন, যদি আপনার ম্যানুয়াল থেকে যায় তাহলে কোনোভাবে ফাইন্ড আউট করা পসিবল হয় না। কিন্তু যদি আপনার অনলাইনে থাকে, তাহলে একজন ডাক্তার, একজন চিকিৎসক আসলেই রোগীকে তার ঠিকঠাক মতো পরীক্ষাগুলো দিয়েছে কিনা। কারণ সাধারণ রোগীদের মধ্যে একটা কমন ধারণা, আপনি যে কারোর সাথে কথা বলে ভাববেন যে বলবো যে আমি ডাক্তারের কাছে গেছিলাম, আজাইরা 5-7টা
ট্রিটমেন্ট দিয়ে দিয়েছে, মানে টেস্ট করে আসো। আমার হয়তো 3টা ওষুধ দিলে হয়তো 5টা ওষুধ দিয়ে দিয়েছে, আমার কথা শুনলোই না, না শুনে উনি 5টা ওষুধ লিখে দিলেন। এখন আমি এটাকে এক একজন একভাবে নিতে পারে, কারণ কোনো কোনো চিকিৎসকদের মধ্যে এটা কিন্তু খুব বেশি প্রবণতা কাজ করে যে তারা এই ওষুধটা একটু বেশি লিখে দিয়ে তার কমিশনটা তার কাছে ঠিকঠাক মতো চলে আসুক, আর তিনি টেস্টের জন্য কয়েকটা টেস্ট বাড়িয়ে দিলেন, সেখান থেকে তার কমিশনটা চলে আসুক, এই টেন্ডেন্সিটা থাকে। এখন এটা যদি কোনোভাবে এই অডিটেড সিস্টেম চালু করা যায় এবং অনলাইন পদ্ধতি চালু করা যায়, সেক্ষেত্রে একজন রোগীর জন্য যেটা একেবারেই প্রপার, যেটা উপযুক্ত, সেই টেস্টটা হয়তো দেওয়া হবে, মেডিসিনটা উপযুক্ত দেওয়া হবে। আর তখন দেখবেন যে এটা ডাক্তারদের মধ্যে একটা কাজ করবে যে আমি বেশি টেস্ট কিংবা বেশি মেডিসিন দিলাম না, এবং সেই ক্ষেত্রে রোগীরাও অনেক ক্ষেত্রে উপকৃত হবে। জি, মানে সকল চিকিৎসকই যে বাড়তি ওষুধ দিচ্ছেন, অযথা টেস্ট দিচ্ছেন, বিষয়টা এরকম নয়, কিন্তু কিছু কিছু চিকিৎসকের ব্যাপারে আমরা এরকম অভিযোগগুলো শুনি এবং আমাদের কাছে মোটামুটি জানা আছে হারাগুলো যে কারা কারা এই কাজগুলো করছেন, কিন্তু অধিকাংশ চিকিৎসকই মানবিকতার পথেই হাঁটছেন, তারা রোগী থেকে সারিয়ে তোলার চেষ্টা করছেন। সময় শেষ হয়ে যাওয়ার পরে অনেক চিকিৎসক আমি দেখেছি যে আসলে তারা যেতে পারেন না, 2টা রোগীকে সেবা দিয়ে যাচ্ছেন, 5টা রোগীকে সেবা দিয়ে যাচ্ছেন। সুতরাং এটি আসলে সবার জন্যই যে মানে কি বলা যায় যে করতে হবে ব্যাপারটা এরকম না, কিন্তু কিছু কিছু রাগব্য আলাদা কিছু কিছু যারা ধুরন্ধর আছেন তাদেরকে থামানোর জন্য হলেও একটা সুন্দর সিস্টেম এস্টাবলিশ করার ক্ষেত্রে হলে আসলে আমি মনে করি যে এই কাজটি করা জরুরি হয়ে উঠবে আর কি। সবুজ ভাই, আমরা পরের প্রসঙ্গে যাচ্ছি, সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল ছাত্র সংসদ যেটা আছে ডাকসু, সেই ডাকসু তারা সাম্প্রতিক সময়ে অক্টোবর মাস চলছে স্তন ক্যান্সার সচেতনতার মাস আর কি, সেই হিসাবে সারা বাংলাদেশে এটা পালিত হচ্ছে, বিশ্বব্যাপী পালিত হচ্ছে। তারা এটিকে তাদের শিক্ষার্থীদের জন্য, নারী শিক্ষার্থী, শুধু নারী শিক্ষার্থীদের যে স্তন ক্যান্সারের বিষয়টি এরকম না, কিন্তু তারা স্তন ক্যান্সারের সচেতনতার জন্য তারা একটি আয়োজন করেছেন। সেই আয়োজনের মাধ্যমে তারা জানিয়েছে যে বারডেমের সঙ্গে তাদের একটা কোলাবোরেশন হচ্ছে আর কি, সেখানে মোটামুটি নারীদেরকে স্তন ক্যান্সার আছে কিনা সেটি শনাক্ত করার ক্ষেত্রে তারা একটা উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগটি আসলে কীভাবে দেখছেন আপনি? এটি ভালো উদ্যোগ, আমি বলবো ভালো উদ্যোগ এই কারণে যে যেই অসুখটার কথা বললেন, যদি আপনি ব্রেস্ট ক্যান্সারের কথা বলি কিংবা ক্যান্সারের কথা যদি আপনি কমনভাবে চিন্তা করেন, আমি আসলে বিশেষজ্ঞ ডাক্তারও না, এই বিষয়ে বিশেষজ্ঞ না, আমি একেবারে সাধারণ মানুষ হিসেবে যেটুকু জানি বা একজন গণমাধ্যম কর্মী হিসেবে যেটুকু জানি সেটুকুই শুধু শেয়ার করতে পারি। ক্যান্সারের ক্ষেত্রে যত বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়, দ্বিতীয় সর্বোচ্চ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এই ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারে। তাহলে কতটা ভয়াবহ এটা চিন্তা করতে পারেন। যদি আমি একটা স্টাডি দেখছিলাম, আপনি বলার পরে আমি একটা স্টাডি করার চেষ্টা করছিলাম, সেখানে গুগল করার পরে দেখলাম 2040 সাল নাগাদ এই প্রতি বছর 10 লাখ মানুষ এই শুধু ব্রেস্ট ক্যান্সারের কারণে মারা যাবে। তাহলে কতটা ভয়াবহ দিক। আপনি শুরুতে যেটা বলছেন যে এটা আসলে নারীদের রোগ, এটা বলাই ঠিক হবে না, কিন্তু তারপরও যে 100 জনের মধ্যে 99 জনই আক্রান্ত হয় হচ্ছে নারী, একজন হয়তো পুরুষ কিংবা অন্য কোনো জেন্ডারের হতে পারে। কিন্তু এই যে একটা ভয়াবহ দিক, সেই দিকটা সম্পর্কে মানুষকে সচেতন করা খুবই জরুরি, কারণ এটা এমন একটা অসুখ বা এমন একটা রোগ মানুষ কিন্তু বলতে চান না। আর বিশেষ করে নারীরা তাদের মধ্যে লজ্জা, ভয়, সংকোচ কিংবা এক ধরনের কি বলবো এটাকে মানসিক কাজ করে যে এটা আমি বলবো কি বলবো না। ডাক্তারের কাছে তো দূরের বিষয়, ফ্যামিলি তো জানালে কি হবে, হ্যাঁ, কিংবা আমার পরিবারে আমি মাকে বলবো কিনা, বাবাকে বলবো কিনা যে আমার এই প্রবলেমটা হচ্ছে, কিংবা আমার হাজব্যান্ডকে বলবো কিনা আমার এই প্রবলেমটা হচ্ছে, এটা অনেকে বলতে চান না। তাহলে ক্যাম্পাসের মতো একটা জায়গায়, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু যে উদ্যোগ নিয়েছে, আমি বলবো নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কারণ এই ক্যাম্পাসে এই ডাকসুর যে অবদান বা ডাকসুতে যারা নির্বাচিত হয়েছেন তাদের বড় অংশের ভোট কিন্তু দিয়েছে নারীরা। তো নারীদের বিষয়ে নিশ্চয়ই বা ছাত্রীদের বিষয়ে তাদের তো একটা দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকে এই অক্টোবর মাসে এসে যে এই ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক কার্যক্রম তারা হাতে নিয়েছে, অবশ্যই এটা ভালো উদ্যোগ। এবং এর মধ্য দিয়ে যদি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি এই উদ্যোগটা নেওয়া যায়, তাহলে একজন ছাত্রী যেমন এই বিষয়টা সম্পর্কে সম্যক ধারণা রাখবেন, কি করলে কি হয়, কিভাবে কোন কোন প্রবলেম হলে ডাক্তার কাছে যেতে হবে, তাহলে আমি বলবো যে এটা সে যেমন জানবে, তেমনি তার বন্ধু বান্ধবী কিংবা তার মা, তার খালা কিংবা অন্য যারা নারী রয়েছেন তাদের মধ্যে শেয়ার করলে তারা শুরুতেই যদি এটা ডাক্তারদের কাছে প্রাথমিকভাবে যান, প্রাথমিক পর্যায়ে যান, তাহলে ক্যান্সারের মতো মরণ ব্যাধিতে তাদের আক্রান্ত হতে হবে না, অথবা তারা সহজে এখান থেকে রিলিফ পেতে পারবে আর কি। আচ্ছা, স্তন ক্যান্সার নিয়ে সাধারণের মধ্যে যে সচেতনতার বিষয়টি, সেটা কোন পর্যায়ে আছে বলে মনে করছেন আপনি? সাধারণ মানুষের মধ্যে সচেতনতা হয়তো কিছুটা বেড়েছে, বাট আপনি যদি যেটুকু বেড়েছে সেটুকু দিয়ে আসলে ওভারঅল সবাই জানে না।
বা যেটুকু হওয়া দরকার, মানে আমি সাদা চোখে আমি একজন হেলথি বিষয়ে একটা রিপোর্ট করতে গিয়ে যেটুকু জেনেছিলাম যে ব্রেস্ট ক্যান্সারটা এরকম টাইপের যে তার শরীরে কোনো ধরনের অস্বাভাবিকতা লক্ষ্য করছে কিনা, কোনো গোটা দেখছে কিনা বগল, কিংবা শরীরে কোনো অংশে কোনো চাকা দেখছে কিনা, কিংবা তার ব্রেস্টের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, কিংবা কোনো জায়গায় ব্যথা অনুভব করছে কিনা, এগুলো হচ্ছে প্রাথমিক একেবারে তার উপসর্গ। তো এই উপসর্গগুলো সম্পর্কে অনেকে জানেই না। হয়তো তার ব্যথা হচ্ছে, কোনো ডাক্তারের কাছ থেকে ব্যথার একটা ওষুধ কিনে খেয়ে নিচ্ছে, কিংবা ওই যে বললাম যেটা তার ভয়, লজ্জা কিংবা সংকোচ থেকে সে তাকে কাউকে শেয়ার করছে না, ডাক্তারের কাছে যাচ্ছে না। আবার আমাদের সমাজে আরেকটা জিনিস কাজ করে যে আমরা আসলে যে কোনো কিছুতে আগে ঝাড়ফুঁক, কবিরাজি কিংবা হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা নেই, বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাচ্ছি না। তাহলে এই যে গ্যাপগুলো থেকে যাচ্ছে, এই গ্যাপগুলো থাকছে কারণ আমাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা বিল্ড আপ হয়নি যে আমি যে গোটাটা দেখছি, কিংবা আমার যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বোটার কালারটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, কিংবা কোনো রস নির্গত হচ্ছে কিনা, এই যে ডিফারেন্ট লক্ষণগুলো আমি জানার পরও আমি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাচ্ছি না। এই যে মাঝখানে সময়টা নিয়ে নিচ্ছি ঝাড়ফুঁক করে কবিরাজির কাছে গিয়ে, কিংবা হোমিওপ্যাথির দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট নিতে গিয়ে, এই 3-4 মাস বা 5 মাস 6 মাসে গিয়ে দেখা যাবে ক্যান্সারের প্রাথমিক যে স্টেজটা ছিল সেই স্টেজটা অনেক বেশি দূরে সরে গেছে। দেখা যাবে সে 3rd স্টেজে চলে আসছে, 4th স্টেজে চলে আসছে, তখন হয়তো অনেক কিছু করার থাকে না। কিন্তু এটা শুরুতেই যদি এটা আইডেন্টিফাই করা হতো, একজন বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ দিতেন, শুরুতে যদি কোনো সার্জারির প্রয়োজন হতো উনি সার্জারি করে দিতে পারতেন, প্রাথমিক অবস্থাতেই তার ক্যান্সারের এই জীবাণুটা এতদূর আসতে পারতো না। আচ্ছা, এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা আসলে কতখানি হওয়া উচিত? গণমাধ্যম আসলে তার যথাযথ রোলটা প্লে করতে পারছে কিনা এখানে? গণমাধ্যম বলতে যদি আপনি এটার হেলথ পেজ থাকে, বিভিন্ন হেলথ পেজে কিন্তু এখন আপনি খেয়াল করে দেখবেন পত্রিকা কিংবা টিভিতে হেলথের প্রোগ্রাম রয়েছে, সেই সব প্রোগ্রামগুলোতে সুনির্দিষ্টভাবে এগুলা অনেক সময় বলা হয়। কিন্তু এই গণমাধ্যম অতটা রোল প্লে করতে পারে না। এই অর্থে যে ডাক্তার হয়তো একটা প্রোগ্রামে বলছেন, কিন্তু সে সময় কতজন ডাক্তার দেখছেন, মানে কতজন রোগী দেখছেন, কিংবা কতজন নারী দেখছেন, কিংবা যার হয়তো এই প্রবলেমটা ফেস করছে উনি কি আসলে ওনাকে রিচ করতে পারা গেল কিনা, এই গ্যাপ থেকে যাচ্ছে। তবে গণমাধ্যম কর্মী হিসেবে এটুকু বলবো যে এই পেজগুলোতে যেই সব বিষয়গুলো নিয়ে একটু বেশি জটিল, কিংবা যেগুলো মেয়েদেরকে ভোগাচ্ছে, মানে আমি একটু যোগ করতে চাই যে নারীদের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ হচ্ছে যেই দুটি, সেই দুটিতে যেই অসুখ দুটো বাঁধে, একটি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার আর একটা হচ্ছে জরায়ু ক্যান্সার। তাহলে এই যে দুটি ক্যান্সার, এবং হিউজ পরিমাণ মানুষ কিন্তু মারা যাচ্ছে, হিউজ পরিমাণ নারী বা মায়েরা মারা যাচ্ছে, আক্রান্ত হচ্ছে। তাহলে এরকম একটা সেন্সিটিভ জায়গায় এই আক্রান্তটা যদি শুরুতেই তাদেরকে একটু ধারণা দেওয়া যেত, কিংবা এই রিলেটেড যে টিকাগুলো রয়েছে সেই টিকাগুলো ঠিকঠাক মতো নেওয়া যেত, তাহলে আমার বিশ্বাস যে এই অ্যাওয়ারনেসের জায়গাটা তৈরি হলে এতটা এই পর্যায়ে আসতে পারতো না। তাই আমি বলবো গণমাধ্যম কর্মী হিসাবে যে একজন গণমাধ্যম কর্মী কিংবা মিডিয়া এই রোলটা প্লে করতে পারে, যেই সব রোগগুলো আসলে মানুষকে বেশি ভোগাচ্ছে, সেই সব অসুখগুলো সম্পর্কে মানুষকে সচেতন করার ক্ষেত্রে পেজগুলোতে আরেকটু স্পেস দেওয়া, প্রোগ্রামগুলোতে আরেকটু ফোকাস করা, কিংবা একেবারে সরাসরি যেটা যেই মেয়েটা বলতে চাচ্ছে না, বলতে পারছে না, সে যেন টিভিতে ডাক্তারের মুখ থেকে শুনেই বুঝতে পারে যে আমার এই জিনিসটা হয়েছে, আমার ডাক্তারের কাছে যেতে হবে। তাহলে এই প্রোগ্রামগুলোকে একটু বেশি বেশি করে প্রচার করা। আর এখন যেহেতু অনলাইন মিডিয়ার যুগ, ছোট ছোট ক্লিপিং থাকতে পারে, অনেক ক্ষেত্রে অনেক ধরনের প্রচারণা থাকতে পারে যে আপনি স্তন ক্যান্সার হলে কী করবেন, জরায়ুমুখে ক্যান্সার হলে কী করবেন, কী করা উচিত। এখন এই রিলটা বা এই ছোট্ট অংশটা সেই মেয়ের কাছে বা মায়ের কাছে পৌঁছে যেতে পারে, এবং সেই মা বা মেয়ের কাছে পৌঁছে গেলে ওটা দেখে বুঝবে যে আমার ডাক্তারের কাছে যেতে হবে। তখন সে হয়তো এই লজ্জাটা বা সংকোচটা তার কাটানো সম্ভব। এই ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আচ্ছা, এক্ষেত্রে রাষ্ট্র এবং বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, মানে এরা আসলে কি ভূমিকা রাখতে পারে, বা তারা আসলে যথাযথ দায়িত্বটা পালন করছে কিনা? কারণ অনেক মানুষই নাগরিকদের আসলে ধর্মীয় ব্যক্তিদের কাছ থেকে ব্যাখ্যাগুলো জানতে চান। তারা মনে করেন যে আসলে এই বিষয়গুলো নিয়ে কেন বাইরে যাব, অনেক সময় পর্দাকে সামনে আনতে চান, অনেক সময় ধর্মীয় বিধিবিধানগুলোকে সামনে আনতে চান। এক্ষেত্রে রাষ্ট্র আরেকটু অগ্রসর হওয়ার সুযোগ আছে কিনা, এবং ধর্মীয় প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো ভূমিকা রাখতে পারে কিনা? অবশ্যই পারে। আমি বলবো যে এখন পর্যন্ত রাষ্ট্র যে ভূমিকাটুকু পালন করছে এটা কোনো ভূমিকাই না। মানে যেই অর্থে মানুষকে অ্যাওয়ারনেস করার দরকার বা অ্যাওয়ারনেস বিল্ড আপ করা দরকার সেটা মোটেও করছে না। হ্যাঁ, কিছু কিছু হাসপাতাল খেয়াল করে দেখবেন তারা হয়তো তাদের কি বলে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে কিছু কিছু ক্ষেত্রে তাদের এই যে মাসটা অক্টোবর মাস দেখবেন যে প্রত্যেকটা হাসপাতালে যারা নামি দামি হাসপাতাল সেখানে দেখবেন যে এই স্তন ক্যান্সার নিয়ে তাদের যে সচেতনতামূলক কার্যক্রম করছে, কিংবা ডাক্তারদের কাছে ফ্রিতে চেক আপের ব্যবস্থা রাখছে, তারা নিজ দায়িত্ব হয়তো করছে। কিন্তু রাষ্ট্রের যে কাজটা করা দরকার ছিল সেটা কিন্তু রাষ্ট্র করছে না। কিংবা সরকারি হাসপাতালগুলোতে কেন সব জায়গায় এই ট্রিটমেন্টের ব্যবস্থা থাকবে না? কেন প্রতি মাসেই, এটা তো
মানে আমরা যেটুকু শুনেছি যে এটা তো প্রতি মাসের ব্যাপার, যে মেয়েরা প্রতি মাসে যদি তার শরীরটাকে নিজে একটু চেক করে কিংবা নিজের মতো করে দেখে, তাহলে কিন্তু সে নিজেই এটা বুঝতে পারে। তাহলে প্রতি মাসে যদি ডাক্তার 2 মাস 3 মাস পরে সরকারি হাসপাতালগুলোতে অন্তত চেক আপের ব্যবস্থা থাকে, কিংবা এরকম একটা উইং থাকতে পারে যে যেই ধরনের অসুখগুলো আসলে খুব বেশি স্পর্শকাতর কিংবা ক্যান্সারের মতো জীবাণু ছড়াতে পারে, সেগুলোকে 3 মাস 6 মাস পর পর স্ক্রিনিংয়ের ব্যবস্থা থাকে, তাহলে নিঃসন্দেহে এই অসুখগুলো এত বেশি স্প্রেড করতে পারতো না। চিকিৎসার মান কমে যাচ্ছে, মান কমে গেলেই আসলে চিকিৎসকদেরকে দায়ী করা হয়, তাদের উপর মানে চাপ সৃষ্টি করা হয়। তো এক্ষেত্রে আসলে সেবাটা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয় কিনা? না, সেবাটা হচ্ছে সার্বিক সেবা, সব মিলিয়ে সেবা। একজন ডাক্তারই শুধু সেবা না। ডাক্তারকে সেবা দিতে হলে ডাক্তার যেমন লাগবে, হাসপাতালের কিংবা যেই ক্লিনিক বা যেখানে তিনি ট্রিটমেন্টটা দিচ্ছেন সেই ট্রিটমেন্টের একটা সারাউন্ডিংস বা একটা এনভায়রনমেন্ট থাকতে হবে, কিংবা যেখানে ট্রিটমেন্টটা দিচ্ছেন সেখানে যে ইকুইপমেন্টগুলো দরকার, যেই টেস্টের জায়গাগুলো জিনিসগুলো থাকা দরকার সেটা থাকতে হবে, যেই নার্সটা বা যিনি অ্যাসিস্ট করছেন তারও সেই ধরনের মেন্টালি থাকতে হবে। সব মিলিয়ে সেবা। এখন আপনি যদি এই সেবা ভালো হচ্ছে কি হচ্ছে না বলে শুধু ডাক্তারকে দায়ী করেন, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলবো যে এটা ডাক্তারদের পক্ষ নেয়া না, বাট আমি বলবো যে শুধু ডাক্তারের উপর চাপিয়ে দিয়ে লাভ হবে না। কারণ হচ্ছে আপনি যদি সরকারি হাসপাতাল চিন্তা করেন, সেখানে হয়তো একজন দুর্গম এরিয়াতেও একজন বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন কিংবা এমবিবিএস ডাক্তার রয়েছেন, তিনি হয়তো ট্রিটমেন্টটা দিতে চান, কিন্তু সেখানে ন্যূনতম যে চিকিৎসার সামগ্রী রয়েছে সেগুলো নাই, কিংবা ন্যূনতম যে চিকিৎসার উপকরণ থাকা দরকার সেটা হয়তো অনেক ক্ষেত্রে নাই, কিংবা আপনি ধরেন একটা বুকের এক্স রে করবেন, সেই এক্স রে মেশিনটা নাই, তো তিনি কোত্থেকে সেবা দেবেন? তার মানে ডাক্তার যদি একজন বিশেষজ্ঞ ডাক্তার থেকেও থাকেন, তার মানে হাসপাতালে যদি অন্য সেবাগুলো ঠিকঠাক মতো না থাকে, তাহলে শুধু ডাক্তারকে দোষারোপ করে লাভ হবে না। এই ক্ষেত্রে যদি চাপ দেওয়া হয় তাদেরকে, অথবা তারা যদি কোনো রকমের ধরেন একটা ক্রিটিক্যাল রোগী দেখার পরে ওরা ধরলেন না, রেফার করে দিলেন, তখন তাকে মানে নানান রকমের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা আসলে সেবার মানকে বিঘ্নিত করে কিনা? সেবার মান আমি যে বললাম, যে শুরুতে একটা কথা বলছিলাম না, জিপি বা জেনারেল ফিজিশিয়ান সিস্টেম, মানে উনি তো অনেক ক্ষেত্রে রোগীকে ধরতে আগ্রহী হয়ে ওঠেন না। কারণ হচ্ছে যখন বুঝতে পারেন যে আমার একটা জটিল রোগী আসছে, ধরার কারণে বা ট্রিটমেন্ট শুরু করার কারণে হয়তো উনি মারা গেলেন, এখানে গুরুতর অবস্থায় এসেছিলেন। তো এই পরিস্থিতিতে তার উপর যে মানে চিকিৎসক, রোগীর স্বজনরা চড়া হওয়া বা চারপাশে মানুষজন তাকে মানে চিকিৎসকের হামলা করা শুরু করা, অথবা এই একটা পরিস্থিতি তৈরি হয়, এটা আসলে চিকিৎসার মানকে মানে বিঘ্নিত করে কিনা আসলে? হ্যাঁ, এই ভয়টা কিন্তু ডাক্তারদের মধ্যে আছে। আপনি ধরেন গুরুতর কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, যে খুব হয়তো ক্রিটিক্যাল, উনি চাইলে হয়তো ওখানে প্রাথমিক ট্রিটমেন্টটা উনি দিতে পারতেন, কিন্তু চিকিৎসক সেই ভয়ে হয়তো দেন না। আপনি যেটা বললেন যে উনি চিন্তা করছেন যদি উনি যেই কন্ডিশন যে কোনো মুহূর্তে হয়তো মারাও যেতে পারে, তাহলে ট্রিটমেন্টটা উনি দিচ্ছেন না এই ভয়তে, যদি মারা যান সেক্ষেত্রে আমার পর হয়তো অ্যাটাক করবে, আমি ঠিকমতো ট্রিটমেন্ট দিলাম না, কিংবা এরকম দু একটা ঘটনা তো ঘটেও। আমরা গণমাধ্যম কর্মীরা বিভিন্ন জায়গার খবরও পাই যে ওই ডাক্তার কাছে গেছিল কিন্তু ডাক্তার ঠিকঠাক মতো দেখেননি, ডাক্তার প্রাথমিক চিকিৎসাটা দেন নাই, কিংবা ডাক্তার যদি একটু ঠিক মতো দেখতেন তাহলে আমার ভাইটা বা আমার বাবাটা মারা যেত না। সেক্ষেত্রে আমি বলবো ডাক্তারদের আরেকটু দায়িত্বশীল হওয়া উচিত। কারণ আমি যদি আন্তরিকভাবে কাজ করে থাকি, আমি যদি আমার বিবেক বোধ থেকে এই রোগীটার ট্রিটমেন্ট দিয়ে থাকি, তাহলে আমার সেই ভয় থাকার কথা না। হ্যাঁ, একটা মানুষ যখন কাজ করবে সব সময় শতভাগ নির্ভুল সব কিছু করা সম্ভব না। এমনও হতে পারে যে আপনি যেই রোগীটা আসছেন ওই সময় ওই মুহূর্তে তার হয়তো ওই ইঞ্জেকশনটা দরকার ছিল না, কিন্তু উনি মনে করেছেন যে এই ইঞ্জেকশনটা দিলেই হয়তো ওনাকে এই মুহূর্তে বাঁচিয়ে রাখা সম্ভব, আর যেটা হার্টের অসুখের মতো হতে পারে, স্ট্রোকের মতো হতে পারে, যেসব গুরুত্বপূর্ণ কিংবা খুব ক্রিটিক্যাল পর্যায়ের অসুখ থাকে। তো সেই ক্ষেত্রে ডাক্তারদের ভয় থাকা যাবে না। আমি বলবো ডাক্তার হয়েছেন মানে আপনি এই পেশায় আসছেন সেই ব্রত নিয়েই মানুষকে সেবা দিতে চান। যদি সেবাই দিতে চান তাহলে যেই আসুক না কেন, হতে পারে খুনি, হতে পারে দাগী আসামি, হতে পারে একজন সড়ক দুর্ঘটনায় শেষ মুহূর্তের পথযাত্রী, তাকে ট্রিটমেন্ট দেওয়া আপনার কাজ। হয় হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমার কাছে ওষুধটা ছিল না, আমার কাছে কিংবা এই ইঞ্জেকশনটা ছিল না। আপনি সুযোগ থাকলে কাউকে আনিয়ে নেন যে ইঞ্জেকশন নিয়ে আসেন, এখানে আমার সরকারি হাসপাতালে এটা নাই, কিন্তু ভয় থাকা যাবে না, ভয় পাওয়া যাবে না। এবং আমি রোগীদের ক্ষেত্রেও বলবো যে তাদেরকেও একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। কারণ আপনার কেউ অসুস্থ হয়েছে মানেই যে আপনি মানে একেবারেই হোমরা চোমরা হয়ে একেবারে আক্রমণাত্মক করবেন যে এই রোগীর মারা গেল ডাক্তারের কারণে। এমনও হতে পারে যে আপনি সিম্পলি চিন্তা করেন না যে এই হায়াত মত তো আল্লাহর হাতে, ডাক্তার চেষ্টা করেছেন কিন্তু উনি হয়তো বাঁচাতে পারেননি, কিন্তু এর জন্য আপনি বলবেন ডাক্তার ভুল করেছে। হ্যাঁ, অভিযোগ করেন যে ডাক্তার এই ট্রিটমেন্টটা এই করতে চেয়েছিল, এটা করেনি, এটা করলে হয়তো আমার ভাইটা বা বাবাটা বেঁচে যেত, অভিযোগ করেন।
কিংবা নির্দিষ্ট জায়গা আছে, ডাক্তারদেরও কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে, কেন দাঁড়াবেন না? আপনি যেহেতু ট্রিটমেন্ট দিচ্ছেন, ভুল ট্রিটমেন্ট দিলে কেন আপনি কাঠগড়ায় দাঁড়াবেন না? আমি সাংবাদিক হিসেবে ভুল করলে কাঠগড়ায় দাঁড়াবো না? একজন ব্যবসায়ী যদি রং ব্যবসা করে, তাকে কি বলে ভ্রাম্যমাণ আদালত বা বিভিন্ন আদালতে মুখোমুখি হতে হচ্ছে না? ডাক্তারকেও দাঁড়াতে হতে পারে। কিন্তু আমি বলবো যে ডাক্তারকে ভয় পাওয়া যাবে না, আর রোগীদেরও ধৈর্য ধারণ করতে হবে যে ডাক্তার আসলে ট্রিটমেন্টটা দিচ্ছে, উনি ওনার সর্বোচ্চ ট্রাইটা করছেন। ডাক্তার কোনোভাবে চাইবেন না তার কাছে যে রোগীটা আসছেন তিনি তার কাছে থেকে মানে জীবনটা মানে কি বলে ফিরিয়ে মানে মারা যান, এরকম নিশ্চয়ই কোনো ডাক্তার চাইবেন না। তাহলে কেন আপনি ভাবছেন যে ডাক্তারের কারণে আপনার রোগীটা মারা যাচ্ছে? সাম্প্রতিক সময়ে একটি হাসপাতালে একজন চিকিৎসক ট্রিটমেন্ট দিচ্ছেন, রোগীর স্বজন তখন এই ট্রিটমেন্টের বিষয়গুলো ছবি নিচ্ছিলেন, ছবি তুলে তারপরে তিনি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। তো এই অবস্থায় একজন চিকিৎসক চিকিৎসা দিতে গিয়ে উনি ইতস্তত বোধ করেন, উনি কর্তব্য পালনে স্বাভাবিকভাবে কিছুটা বাধাগ্রস্ত হন। এই দিক থেকে আমাদের মানে রোগীদের বা রোগীর স্বজনদের ভূমিকাটা কেমন হওয়া উচিত? না, রোগীর ভূমিকাটা মানে আমি বলবো যে কি বলে সহমর্মী হওয়া, বা ডাক্তার যেটা করছেন ডাক্তারকে তার আমি তো ডাক্তার না, কিংবা মানে আমার তো ডাক্তারি বিদ্যা নাই, কিংবা ডাক্তার যেটা করছেন সে সম্পর্কে আমার ধারণাও নাই, কিন্তু ডাক্তার যেটা করছেন আমার সেই বিশ্বাসটা বা ট্রাস্টটা রাখতে হবে। আমি যে হাসপাতালে বা ক্লিনিকে গিয়েছি, আমি তো একটা আস্থা নিয়ে গিয়েছি যে এখানে গেলে এই ট্রিটমেন্টটা হলে হয়তো আমার বাবা বা চাচা বা যাকে নিয়ে গেছি তিনি সুস্থ হতে পারেন। সেই জায়গায় যদি আমি নিজেই খবরদারি করার চেষ্টা করি, এটা করছেন কেন, ওটা করছেন কেন, এই ইঞ্জেকশন দিচ্ছেন কেন, কিংবা আপনি যেটা বললেন যে কেউ মোবাইলের ছবি তুলে নিয়ে ফেসবুকে দিয়ে দেওয়া, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। কারণ একজন ডাক্তার ভড়কে যেতে পারেন, কিংবা ওনার এই অ্যাক্টিভিটিস দেখে ডাক্তার ভুলও করে ফেলতে পারেন। তার মানে ডাক্তারকে সহযোগিতা করা, যে ডাক্তার একজন চিকিৎসক যেই কাজটা করছেন তার উপর ট্রাস্ট রাখা এবং তারপর বিশ্বাস রাখা যে তিনি ঠিক কাজটাই করছেন। তারপরে কি হবে না হবে পরের বিষয়ে পরেরটা আপনি দেখবেন, কিন্তু আপনি তাৎক্ষণিকভাবে ডাক্তারের অ্যাক্টিভিটিসে কোনোভাবে হস্তক্ষেপ করতে পারেন না। জি, আচ্ছা, তৃণমূল পর্যায়ে মানে অনেক উদ্যোগী রাষ্ট্র নিচ্ছে, সরকার নিচ্ছে, কিন্তু তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা গতিশীল হচ্ছে না। এটি আসলে আমি খুব খুব কাছে থেকে গত সপ্তাহে দেখার সুযোগ হয়েছে আমার। এই কি কারণ থাকতে পারে গতিশীল না হওয়ার পেছনে? মানে এখানে আসলে যারা সেবায় সম্পৃক্ত হচ্ছেন, সরকারের অনেকগুলো চিকিৎসক থাকার কথা এখানে উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে, সেখানে অনেক ক্ষেত্রে যা চিকিৎসক পাওয়া যাচ্ছে না, স্বাস্থ্যকর্মী থাকছেন না, কি কারণ আসলে? এটা হচ্ছে আমাদের একটা ব্যাধি এই অর্থে যে ধরেন আমি শুরুতে বললাম যে আমি ডাক্তারি পেশায় গিয়েছি মানুষের সেবা করার জন্য, যেখানে যেতে হবে আমি যাওয়ার জন্য রাজি। আপনি বিসিএসের যখন ক্যাডার হচ্ছেন বা ডাক্তার যখন হচ্ছেন, তখন আপনি কমিটমেন্ট দিয়েই যাচ্ছেন যে আপনি যেখানে থাকবেন, যেখানে পাঠাবে সেখানে গিয়ে আপনি ট্রিটমেন্টটা দিবেন। কিন্তু যখন এই যে প্রসেসগুলো যখন শুরু হয়, একজন ডাক্তারকে যখন তার পদায়ন করা হয়, যখন তাকে রাঙামাটি কিংবা কোনো নির্গম দুর্গম কোনো এরিয়ায় পাঠানো হয়, কোনো উপজেলায় পাঠানো হচ্ছে, তিনি সেখানে থাকতে রাজি না। কারণ তিনি গিয়েই 1 মাস 2 মাস হলেই তিনি বদলির জন্য অস্থির হয়ে ওঠেন, কিভাবে শহরে আসবেন। আর যখন তিনি একটা মফস্বলের শহরে আসলেন, তখন তিনি শহরে সন্তুষ্ট না। মানে আমি সবার কথা বলছি না, বাট মেজরিটি পার্সেন্টের ধারণা হচ্ছে আমি আসছি কোনো না কোনো লিঙ্কে আমার বিভাগীয় শহরে যেতে হবে, বিভাগীয় শহর কিংবা ঢাকা শহর। আপনি অন্যভাবে নেবেন না। আমি কিছু ক্ষেত্রে আমি ডাক্তারদের প্রবণতা দেখি এরকম যে ডাক্তার থাকেন ঢাকায়, কিন্তু ওনার হয়তো পদায়ন হচ্ছে কোনো একটা মানে দুর্গম কোনো এরিয়ায়, কোনো উপজেলায়। উনি হয়তো দুর্গম উপজেলায় যান, হয়তো 2 দিন থাকেন বা 3 দিন থাকেন, 4 দিনই ঢাকায় থাকেন। তিনি হয়তো ঢাকায় বিভিন্ন জায়গায় চেম্বার করছেন। আমি এই কারণে বললাম যে এটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, কারণ গভর্নমেন্টও চাইলে তাদেরকে এইভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ ডাক্তার যখন তাকে বলা হয় যে আপনি এই ট্রিটমেন্টটা এখানে দেন, ওখানে যান, এই জায়গায় থাকতে হবে, প্রদান করেন, কিন্তু ওই যে বলেন সব জায়গায় আমরা নৈতিকতার জায়গাটা অনেক ক্ষেত্রে হারিয়ে ফেলেছি। হ্যাঁ, তার 3 মাসের মাথায় তিনি ঢাকায় চলে আসতে পারেন, তখন অন্য ডাক্তার চিন্তা করে আমি কেন এখানে পড়ে থাকবো, আমিও ট্রাই করে দেখি, আমিও ঢাকায় চলে আসবো। অ্যান্ড সব ডাক্তার যদি ঢাকায় থাকে, সব ডাক্তার যদি রাজশাহী বা চিটাগাংয়ে থাকে, তাহলে মফস্বলের যে উপজেলায় আপনি যেটা বলেছেন ডাক্তার পাওয়া যায় না, আপনি খোঁজ নিয়ে দেখেন ওই উপজেলাতেও তার ডাক্তার বরাদ্দ আছে বা ডাক্তারকে একজন প্রদান করা হয়েছে। হয় তিনি এখানে থাকছেন না, ডাক্তার ছিল। আবার কোনো ক্ষেত্রে এরকম হয় যে যেই পরিমাণ ডাক্তার নেওয়া হয়, কোনো ক্ষেত্রে উপজেলায় হয়তো ঘাটতি থাকতে পারে, যে ওটা হয়তো তাৎক্ষণিক প্রদান করতে পারেনি। আবার ডাক্তার থাকলেও অনেক সময় ট্রিটমেন্টটা পাবেন এর কোনো গ্যারান্টি নেই। না, এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে খবর নেওয়ার চেষ্টা করেছি, জানতে পেরে যে অনেকে কোর্সে চলে এসেছেন, উচ্চতর যে কোর্সগুলো চিকিৎসকদের আছেন, তারা তখন 5 জন ওখানে ছিলেন। 3 জন যখন চান্স পেয়ে গেছেন, 3 জন চলে আসছেন, 2 জনকে কিন্তু মোটামুটি দিনটা মানে সামলাতে হয় আর কি। তো এই জন্য একটা শূন্যতা তৈরি হয়। এক্ষেত্রে রাষ্ট্র আসলে চিকিৎসকদের নিয়োগের ব্যাপারে রাষ্ট্রের শৈথিল্য আপনি কিভাবে দেখেন? নিয়োগের ক্ষেত্রে শৈথিল্য বলবো না, কারণ ডাক্তার তো মানে
নিয়মিত হয়তো 12,000-এর মতো পোস্ট খালি আছে এখন। এই জায়গায় আপনি ধরেন আপনি সারা দেশে এখন মেডিকেল কলেজ কয়টা? 110টা আমার যেটুকু জানি। তো 110টার মধ্যে সরকারি হচ্ছে 37টা, আর বাকিগুলো সবই প্রাইভেট কিংবা 2-4টা আছে যারা ওদের বিভিন্ন সশস্ত্র বাহিনী বা তাদের আর্ম ফোর্সেস কলেজ যেরকম আছে। এখন কথা হচ্ছে এই যে 12,000 ডাক্তার বেরোচ্ছে, এই ডাক্তারকে আপনি তাহলে 12,000 খালি থাকবে কেন? আপনি খোঁজ নিয়ে দেখেন যে কোনো ডাক্তার হচ্ছে কি ডাক্তারি পেশায় এসে অন্য পেশায় চলে যাচ্ছে, কারণ তার হয়তো তিনি ডাক্তারি হয়েছিলেন সেবা দেওয়ার জন্য, সেই জায়গাটা তিনি হয়তো জায়গাটা করে নিতে পারছেন না। আবার ওই যে বললাম যে নেয়ার ক্ষেত্রে ঠিকঠাকভাবে পদায়ন করা হয় না। পদায়ন করা হলে অনেক ক্ষেত্রে এই যে শূন্য পদগুলো যদি পদায়ন করা হতো তাহলে অন্তত এই জায়গায় চাপটা এক জায়গায় তৈরি হতো না। আপনি যেটা বললেন উচ্চশিক্ষার জন্য অনেকে হয়তো পিজি হাসপাতাল কিংবা এই হাসপাতালগুলোতে চলে আসে, তাই চলে আসলে তো স্বাভাবিকভাবে তো ওখানে 2 জনের চাপ পড়বে, 2 জন তো নিশ্চয়ই 5 জনের কাজ করতে পারবে না। তখন স্বাভাবিকভাবে এই ধাপে ধাপে এই দুর্বলতাগুলো থেকে যাচ্ছে, ঘাটতিগুলো থেকে যাচ্ছে। কমন একটি অভিযোগ যে আমাদের দেশের রোগীরা বাইরে যাচ্ছেন, তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে অনেকের সাথে যারা গিয়েছেন, তারা বলতে চেয়েছেন এখানে চিকিৎসকদের মধ্যে তারা সে আন্তরিকতাটা দেখতে পান না। আবার অনেকে যান যেখানে ভালো ট্রিটমেন্ট নাই, অনেকে মনে করেন যেখানে ভালো ট্রিটমেন্ট দেওয়ার সুযোগই নাই, পরিবেশও নাই। আসলে সবগুলো অভিযোগই সত্য কিনা, আর রোগীরা যাচ্ছেন যে কমপ্লেনগুলো মানে সামনে রেখে তারা চলে যাচ্ছেন, কতগুলো যথাযথ মনে করেন আপনি? এটাকে আসলে এক কথায় বলা মুশকিল। মানে আমি এইভাবে বলতে পারি যে আসলে যারা দেশের বাইরে যাচ্ছেন, মানে কেউ কিন্তু শখ করে দেশের বাইরে যান না। শখ করে কারা যান? ধরেন কোনো মন্ত্রী, এমপি কিংবা সচিবের পরিবারের কেউ কিংবা অনেক বিত্তশালী ব্যবসায়ী, তারা হয়তো শখ করে থাইল্যান্ড, সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া, ইভেন ইন্ডিয়া তারা ট্রিটমেন্ট নিতে যেতে পারেন। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এই ইন্ডিয়ায় যেই পরিমাণ রোগীরা যান, তারা, আমি যদি ভুল না জানি, 80% তারা মানে দেশের ট্রিটমেন্টটা না পেয়ে দুর্দশাগ্রস্ত হয়ে কোনোভাবেই কোনো সঠিক রোগ নির্ণয় হচ্ছে না কিংবা ডাক্তার তারা হচ্ছে কথা শুনছে না, এরকম কথা শুনে বাইরে চলে যাচ্ছেন। বাইরে চলে যাচ্ছেন কেন? কেউ না কেউ বলছে তুমি যদি ভেলোর যাও, তুমি যদি কলকাতা যাও কিংবা তুমি যদি ইউনাইটেড হাসপাতাল যাও, মানে যেই হাসপাতালের কথা বলা হয়, তুমি এখানে গেলে ট্রিটমেন্টটা পাবে। তখন সেই সব কিছু দিয়ে, হতে পারে তার জমি বিক্রি করছে, হতে পারে তার নানাভাবে টাকাটা অ্যারেঞ্জ করছে, করে কোনো না কোনোভাবে যাচ্ছে। হ্যাঁ, এটাও ঠিক যে বাইরে থেকে যখন আসছে সে তার ট্রিটমেন্টটা পেয়েও আসছে। কারণ আমি অন্তত কয়েকজনের উদাহরণ দিতে পারবো, তারা হয়তো বলছে এখানে এই হাসপাতাল, স্কয়ার হাসপাতাল, এভার কেয়ার হাসপাতাল, এরকম কয়েক জায়গায় দেখেছি, কেউ বলে ক্যান্সার, কেউ বলে নানা ধরনের জটিল রোগের কথা বলেছে। এই ট্রিটমেন্টগুলো নিয়ে পরে ট্রিটমেন্ট করে আসছে, পরে দেখা যাচ্ছে এটার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ভুল প্রমাণিত হয়েছে, সেখানে নিয়ে ট্রিটমেন্ট নেওয়ার পরে সে দিব্যি ভালো আছে। এরকম ঘটনা যেমন ঘটছে, আবার কিছু কিছু ক্ষেত্রে ওই যেটা বললাম যে গ্রামের মানুষটা যে হয়তো ঢাকাকে আসার খরচটা যতটা, সেম খরচ বা তার চাইতে কম খরচে যদি ভেলোরে গিয়ে ট্রিটমেন্ট নিয়ে আসতে পারে, সে কেন ঢাকার বড় একটা হাসপাতালে ট্রিটমেন্ট নেবে? এটা একটা কারণ হিসাবে কাজ করে। আর কিছু মানুষের মধ্যে একটা নেগেটিভ ধারণা কাজ করে যে আসলে দেশের মানুষরা, আপনি যেটা বললেন যে আন্তরিক না, দেশের ডাক্তাররা সময় দিতে চায় না, কিংবা আমি যে টেস্টটা করাচ্ছি, অনেক মানুষ আছে এরকম যে একবার টেস্ট একটা ক্লিনিক বা হাসপাতালে করে সন্তুষ্ট থাকেন না, কারণ উনি ভাবেন যে এখানে যে টেস্টটা করা হচ্ছে এই টেস্টের রিপোর্টটা ঠিক না, তখন উনি 2 বা 3 বার টেস্টও করান। এরকম অনেক মানুষও আছে। কারণ হচ্ছে ট্রাস্টটা আমরা বিল্ড আপ করতে পারিনি। তার মানে কি এই না যে আমাদের দেশে চিকিৎসা হচ্ছে না? অবশ্যই চিকিৎসা হচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন আমাদের বাংলাদেশে ওপেন হার্ট অহরহ হচ্ছে। আপনি যদি বলেন যে এই রিং পরানো থেকে শুরু করে বড় মানে কি বলে যমজ বাচ্চা জোড়া লাগা ছোটানো থেকে শুরু করে অনেক জটিল জটিল রোগের কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে। কিন্তু ট্রিটমেন্টগুলো সবাই কি পাচ্ছে? এখানে আবার একটা প্রশ্ন থেকে যায়, সবাই কি ট্রিটমেন্টগুলো নিতে পারছে? আপনি দেখেন যদি এই ঢাকায় যদি কোনো একটা ভালো হাসপাতালে আপনি ওপেন হার্ট করতে চান, যেই খরচটা তার চাইতে অর্ধেক খরচে সে ভেলোর বা অন্য কোনো জায়গায় গিয়ে করে আসতে পারছে, তাহলে আমাদের দেশে এটা চালু করা সম্ভব হচ্ছে না কেন? তাহলে এখানে কি নিশ্চয়ই রাষ্ট্রের একটা দায় আছে, হাসপাতাল কর্তৃপক্ষগুলো একটা দায় আছে, কিংবা ডাক্তারদের আরেকটু আন্তরিকতার প্রয়োজন আছে, তাকে বোঝানো যে আপনি যে এই অসুখটা হয়েছে এটা খুব মেজর অসুখ না, বা এটা হয়েছে, আপনি একটু কেয়ারফুল হন, খাবারের দিকে একটু নজর দেন, ওষুধটা ঠিক মতো খায়েন বাবা। হ্যাঁ, এই যে নানাভাবে বোঝানো। আর কেউ যদি বলে যে বিদেশ গিয়ে ট্রিটমেন্ট পাবেন, এখানে যেটা পাচ্ছেন ওইখানেও ওইটাই পাবেন, আপনি কষ্ট করে যাবেন, 8 দিন 10 দিন থাকবেন, এই যে খরচ এটা ওটা, তার চাইতে আপনি 1 মাস পরে ফলো আপ করেন, আমার কাছে আরেকবার আইসেন, একটু দেখেন, আমার বিশ্বাস আপনি ভালো থাকবেন। এই যদি একটু মানে কি বলে কাউন্সিলিং করা, যেটাকে বলে, আপনি ঠিকঠাক মতো কাউন্সিলিং করে দেখেন, আমার বিশ্বাস বাইরে যাওয়ার হার অনেকাংশে কমে যাবে। কারণ এখন দেশে অনেক অভিজ্ঞ ডাক্তার আছেন, যেই ডাক্তারদের প্রশংসা দেশের বাইরে থেকে শোনা যায়।
জি, আমরা আসলে এই গল্পগুলো শুনতে চাই এবং এই গল্পগুলো ছড়িয়ে দিতে চাই যে আমাদের চিকিৎসকরা সেবা দিচ্ছেন হার্টের অপারেশন থেকে শুরু করে স্ট্রোকের অপারেশন পর্যন্ত নানান রকমের চিকিৎসা, জটিল জটিল চিকিৎসাগুলো এবং কিডনি ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে নানান রকমের অপারেশনগুলো বাংলাদেশে খুব স্বাচ্ছন্দ্য হচ্ছে, দক্ষতার সঙ্গে হচ্ছে। সবুজ, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যে সংকটের কথাগুলি বললেন, আপনি নিজেও একটু মাঝে মাঝে রোগী হওয়া লাগে, আমাকে রোগী হতে হয়। আপনি যখন চিকিৎসা নিতে যান একজন চিকিৎসকের কাছে, কি কি সমস্যার সম্মুখীন আপনি হন? প্রথম সমস্যা হচ্ছে যে রোগটা কি, এই রোগটা কি এবং কার কাছে যাব। কারণ মানে আপনিও কোনো না কোনো সময় এই পরিস্থিতির মুখোমুখি হন বা প্রত্যেককেই মুখোমুখি হতে হয়। সাধারণত জ্বর হলে তো ভাববেন যে জ্বরের ডাক্তার বা মেডিসিনের একটা ডাক্তার দেখলে হবে, কিন্তু ধরেন আপনার নিউরোর কোনো প্রবলেম কিংবা হাতে ব্যথা, পায়ে ব্যথার কোনো প্রবলেম, ব্রেনের কোনো প্রবলেম কিংবা কানের কোনো প্রবলেম, তখন আসলে কোন ডাক্তার দেখাবেন? বাংলাদেশে এরকম প্রতিষ্ঠান আজ পর্যন্ত গড়ে উঠলো না যে আপনার এই প্রবলেমের কারণে এই ডাক্তারের কাছে যাওয়া দরকার। আবার ডাক্তারদের মধ্যে মেন্টালিটি দেখেন, আমি আবারও বলছি যে এটাকে ভিন্নভাবে নেওয়ার কারণ নাই। আপনি যে কোনো একটা মেডিসিনের ডাক্তারের কাছে বা যে কোনো ডাক্তারের কাছে যান, আপনার এ হয়েছে, আপনি ওই ডাক্তার আপনাকে ফেরত পাঠাবে না। উনি ওনার জায়গা থেকে টেস্ট দেওয়া হোক, প্রেসক্রিপশন দেওয়া হোক বা তার ভিজিটটা দেওয়া হোক, সবই করবেন, কিন্তু ওনাকে আলাদা কোনো পরামর্শ দিবেন না যে বাবা আমার কাছে আসছেন, আমি তো আসলে নিউরো মেডিসিনের কেউ না বা নিউরো সার্জনকে না, আমি তো নিউরো মেডিসিনের, আপনি নিউরো সার্জনের কাছে যান। এই কথাটাও একজন এই নিউরো মেডিসিন বা সার্জন বলবেন না। তাহলে কেন একজন ডাক্তারের কথাটা বলবেন না? একজন ডাক্তারের তো বলা উচিত যে এই রোগ নির্ণয়টা হতে হলে কার কাছে আসলে যাওয়া উচিত। তা আমাকে যদি বলতে বলেন একবার সরাসরি, আমি প্রথম ভাবি যে আসলে কোন ডাক্তার দেখাবো। প্রথম সমস্যা, যেমন আমি নিজেও কোনো কিছু হলে আমার ফ্রেন্ডকে ফোন দিই, যে আমার বন্ধু যেহেতু একজন ডক্টর, ফোন দিই যে দেখো দোস্ত আমার একটু এই প্রবলেম হচ্ছে, আমি কোন ডাক্তার দেখাবো। তখন সে হয়তো সাজেস্ট করে। কিন্তু কয়জন মানুষের ডাক্তার বন্ধু আছে, কয়জন মানুষের ডাক্তার আত্মীয় আছে? তাহলে প্রথম প্রবলেমটা হচ্ছে আমি কোন ডাক্তারের কাছে যাব। এবার আসেন ডাক্তারের কাছে যাবেন, এখন ডাক্তারের কাছে গিয়ে যে প্রবলেমগুলো, ওই যে কথা শোনা, কথা না শোনা, কিংবা আমি আপনার কাছে রুমে ঢোকা মাত্রই কী হয়েছে, আমার জ্বর হয়েছে, আপনি আগেই প্রেসক্রিপশন লেখা শুরু করে দিচ্ছেন। বলে এক কাজ করেন, আপনি তো এখন টাইফয়েডের সময় টাইফয়েডের টেস্টটা করে নেন, আপনি তো এখন একটা ডেঙ্গুর সময় ডেঙ্গুর টেস্টটা করে নেন। উনি যার মতো লিখে দিলেন। উনি শুনলেনও না যে আমার 3 দিন হয়েছে না, 2 দিন হয়েছে না, আমি 7 দিন ধরে জ্বরে ভুগতেছি বা আমি এই পর্যায়টা কাটিয়ে উঠেছি কিনা, উনি হয়তো শুনলেন না। তার মানে এটাও একটা প্রবলেম যে কথা শোনার মানসিকতা ডাক্তারদের মধ্যে এখনও সেইভাবে গ্রো করেনি। বড় একটা অংশের, আমি সবার কথা বলবো না, কারণ অনেকেই কথা শুনেন, মনোযোগ দিয়ে ট্রিটমেন্টও দেন, এমন অনেক মানুষও আছে। আর ধৈর্য, রোগীর ধৈর্য কম। আমি একজন রোগী হিসেবে বলবো যে আমি তাড়াহুড়ো করে গিয়ে বলি যে আমার টেস্টটা কেন হচ্ছে না, আমারটা হচ্ছে না কেন, আমি হয়তো কিউ পাস করে সামনে এগিয়ে যেতে চাই, হ্যাঁ, কিংবা কোনো কম্পাউন্ডার যিনি থাকেন উনি হয়তো চিন্তা করেন কারো কাছ থেকে 200-500 টাকা নিয়ে 10 জনের আগে সিরিয়ালটা মানে এগিয়ে নেওয়া যায়, এরকম নানা ধরনের কাজ চলে। আরেকটা হচ্ছে যে আপনি ওই যে বললাম যে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর প্রয়োজন, হয়তো আপনার প্রয়োজন পড়েছে। আরেকটা সমস্যা হচ্ছে যে আপনি কিছু ডাক্তার আছে ঢাকা শহরে, শুনবেন, গল্প শুনে থাকতে পারেন যে ওই ডাক্তারের ট্রিটমেন্ট না কি বলে অ্যাপয়েন্টমেন্ট আপনি 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে পাবেন না। তাহলে এরকম হবে কেন? এই সিস্টেমটা এত দূরে আসলো কেন? তার কাছে যারা নিশ্চয়ই যান সবাই একেবারে মুমূর্ষু রোগী যান না। হ্যাঁ, হতে পারে যে একজন নিউরোর কোনো পেশেন্ট যার হয়তো মৃত্যুপথযাত্রী, তাকে হয়তো ওই ডাক্তার দেখানো দরকার, কিন্তু আপনি 3 মাস সময় পাবেন না, এটা তো হতে পারে না। তাহলে ইমার্জেন্সি ভিত্তিতে যার যখন ট্রিটমেন্টটা দরকার সেই ট্রিটমেন্টটা ইনশিওর করা উচিত। তাইলে না আপনি বুঝবেন যে আসলে যারটা একটু কম, যে আপনি 20 দিন পরে আসেন, 1 মাস পরে আসেন, তার তো এইসব প্রবলেম না, কিন্তু মুমূর্ষু রোগীকে তো আপনি 1 মাস ফেলে রাখতে পারেন না বা 1 মাস আপনার জন্য ওয়েট করতে পারে না। তাহলে এটা একটা প্রবলেম, যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ঠিকঠাক মতো না পাওয়া। আর আরেকটা প্রবলেম হচ্ছে আমরা মেডিসিন নেই, মেডিসিনটা কী দিল না দিল, ডাক্তাররাও হয়তো বেশি মেডিসিন দেন, আমরাও হয়তো কম মেডিসিন খাইতে চাই। হয়তো 5টা উনি ওষুধ দিলেন, উনি হয়তো ঠিকঠাক মতো ওষুধ দিয়েছেন, তা আমি ভাবলাম অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি, এর সাথে অ্যাসিডিটির ওষুধ খাওয়া দরকার নাই, কিন্তু অ্যান্টিবায়োটিকের সাথে যে অ্যাসিডিটির একটা সম্পর্ক রয়েছে আমি হয়তো এটা অ্যাভয়েড করে গেলাম। এটা ডাক্তারের প্রবলেম হচ্ছে, হয়তো বেশি ওষুধ দিয়ে থাকতে পারে, বেশি টেস্ট দিয়ে থাকতে পারবে। এই যে আমার মাথার মগজের মধ্যে ঢুকে আছে, ডাক্তারের কাছে গেলে টেস্টগুলো দিয়েছে, সব টেস্ট দরকার ছিল না। আমি তো ডাক্তার না, কিন্তু আমার মাথার মধ্যে এটা ঢুকে আছে, কারণ হচ্ছে এই ব্যবস্থা আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে যে ডাক্তাররা বেশি টেস্ট দেয়, ডাক্তাররা বেশি ওষুধ লেখে। তাহলে এইটাও একটা প্রবলেম। তাহলে আমি একজন পেশেন্ট হিসেবে যদি চিন্তা করতে বলেন, এই প্রবলেমগুলো ওভারকাম করা উচিত। এই প্রবলেমগুলো ওভারঅল একজন চিকিৎসক পারবেন না, আমি একজন রোগীও পারবো না। রাষ্ট্রের একটা দায় আছে। রাষ্ট্রের দায় আছে এই অর্থে যে আমরা যেটা আউট অফ পকেট এক্সপেন্ডিচার বলি, বা একজন রোগী যে প্রায় তার টাকার 70% 73% টাকা
তার পকেট থেকে খরচ করছে, আর রাষ্ট্র মাত্র 25 বা 26 বা 27% খরচ করছে। কিন্তু অন্য দেশে যান, অন্য দেশের ট্রিটমেন্ট নিয়ে রোগীকে কোনো চিন্তা করতে হয় না। রোগীর মূল চিন্তা হচ্ছে আমার অসুখ হয়েছে, আমি হাসপাতালে যাব, বাকিরা দেখার দায়িত্ব রাষ্ট্রের। আমাদের সেই রাষ্ট্রে সেই ব্যবস্থা গড়ে ওঠেনি। তাহলে আমি যে প্রবলেমগুলোর কথা বললাম, এইগুলো যদি প্রবলেমগুলো সলভ করা যায়, তাহলে আমার ধারণা রোগীকেও চিন্তা করতে হবে না, ডাক্তারকেও চিন্তা করতে হবে না, রাষ্ট্রকেও চিন্তা করতে হবে না। এটার একটা সমন্বিত উদ্যোগ দরকার আর কি। সাতক্ষীরায় একটি চমৎকার কেস আমরা খবর পেয়েছি, সেটা হচ্ছে সারা বাংলাদেশ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। একজন চিকিৎসক, রোগী যখন আসলো তখন তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। উনি যে হার্ট ফেইলিওর হয়েছে ওনার মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছিল চিকিৎসকের কাছে। তো উনি কিন্তু তখন একেবারে কী বলে যে অ্যাম্বুলেন্সের ভেতরে থেকেই উনি ওনার হাসপাতাল থেকে যখন ওই সেবাগুলো সুবিধাগুলো যখন এখানে নাই, উনি অন্য হাসপাতালে চলে যাবেন যেখানে এই সেবাগুলো তার মানে রোগীকে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসা সম্ভব। ওখানে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে তিনি সিপিআর দেওয়া শুরু করেছেন এবং 39 মিনিট ধরে দীর্ঘ, মানে এই কাজটি কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য একটি কাজ, সেই কাজটি উনি করেছেন। ঘরমাক্ত অবস্থায় ছিলেন, খুব পরিশ্রান্ত হয়ে গিয়েছেন। তো 39 মিনিটের সিপিআরের মাধ্যমে এই রোগীকে কিন্তু ফেরত আনা সম্ভব হয়েছে আর কি। তার হায়াতও আছে আমরা ধরে নিচ্ছি, কিন্তু ওনার চেষ্টার কোনো কমতি ছিল না। চিকিৎসকদের লড়াইটা যখন এরকম রোগীকে বাঁচানোর ক্ষেত্রে, এর মধ্যে সাতক্ষীরায় একই জেলায় আরেকটি ঘটনা গতকালকে ঘটে গেল। রোগী আসার পরে, রোগীরা মোটামুটি মৃত্যু অবস্থায় মৃত হাসপাতালে আসার পরে চিকিৎসকরা চেষ্টা করেছেন, এর আগেই তাদের উপর হামলা হয়। রোগীর স্বজনরা তাকে মানে ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে তার উপর হামলা শুরু করে দেন। তো এই যে আসলে চিকিৎসকদের একদিকে ত্যাগের গল্প, আর এদিকে চিকিৎসার উপর ভুল বোঝাবুঝির কারণে হামলা করাটা খুব একটা সহজ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কেমন দেখছেন আসলে স্বাস্থ্য খাতে কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তাহীনতাটা? না, এটা নিঃসন্দেহে এটা বলা যায় যে এই ধরনের ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত। কারণ আপনি যে দুইটি ঘটনার কথা বললেন, দুইটি ঘটনা দুইটি ভিন্ন প্রেক্ষাপট। আর প্রথমটি নিঃসন্দেহে যে চিকিৎসক কাজটি করেছেন তিনি দায়িত্ব নিয়ে কাজটি করেছেন। এমনও হতে পারতো তার কারণে সেই সময় যদি সেই লোকটি ঠিকঠাক মতো ফিরে আসতে না পারতেন, এমন হতে পারতো সেই কারণেও তার উপর হামলা হতে পারতো যে তিনি হয়তো অপচেষ্টা করেছেন, তিনি হয়তো ঠিক চেষ্টাটা করেননি, হামলাটা হতে পারতো। কিন্তু আমরা যেটা দেখেছি যে উনি এই চেষ্টাটা করার কারণে তিনি হয়তো ওই ফ্যাসিলিটি ছিল না, কিন্তু তার যে অভিজ্ঞতা, দীর্ঘদিনের ডাক্তারি পেশার অভিজ্ঞতা, সেটি দিয়ে এই কাজটি করার কারণে সেই মানুষটি, তার হায়াত ছিল, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন এবং সেই চিকিৎসকের ওসিলাই তিনি বেঁচে গেছেন। এবং এটি আমরা বিভিন্ন মিডিয়াতেও দেখেছি যে তিনি হয়তো এই কাজটি করার কারণে বেশ প্রশংসিত হয়েছেন। তো একজন চিকিৎসকের কাজ কিন্তু এটি যে তিনি যখন যে অবস্থায় থাকুন না কেন, একজন মুমূর্ষু রোগীকে বাঁচানোর ক্ষেত্রে তিনি তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেই কাজটি করবেন, এবং তিনি সেই ডক্টর সেই কাজটি করেছেন। নিঃসন্দেহে এটি প্রশংসার দাবিদার। কিন্তু আপনি যে আরেকটি ঘটনার কথা বললেন, আর সেটি নিঃসন্দেহে এক ধরনের কি বলে এইটাকে, এই কাজটা করতে গিয়ে, কারণ কোনো রোগী যদি একেবারে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে যায়, কিংবা তার আসলেই তখন হার্টবিট আদৌ ছিল কিনা আমরা তো জানি না, কিন্তু এমনও তো হতে পারে যে উনি হাসপাতালে যাওয়ার আগেই তিনি মারা গেছেন। তাহলে আগে যদি মারা যেয়ে থাকে তাহলে ওই ডাক্তারের দায় কি? কিংবা ওইখানে যারা অ্যাসিস্ট্যান্ট ছিলেন কিংবা অন্য চিকিৎসকরা ছিলেন তাদের কোনো দায় থাকতে পারে? আমি তো মনে করি তাদের কোনো দায় থাকতে পারে না। যদি দায় না থেকে থাকে তাহলে তার মৃত্যুর জন্য বা তার চিকিৎসা হলো না বলে আমি তারপর হামলা চালালাম, সেটা তো কোনোভাবে কাঙ্ক্ষিত হতে পারে না। তা আমি ওই যে আপনাকে আগেই একবার বলছিলাম যে রোগীদের মধ্যেও এক ধরনের পেশেন্স বা ধৈর্যটা থাকতে হবে। আসলে বোঝার চেষ্টা করতে হবে যে যেই চিকিৎসক যেইভাবে ট্রিটমেন্টটা দিলেন উনি তো ওনার সর্বোচ্চ চেষ্টাটা করলেন। এখন হতে পারে আমার যে আত্মীয়টাকে আমি নিয়ে গেছি তার হয়তো হায়াত ছিল না, কিংবা তার হয়তো আগেই প্রাণটা চলে গেছে, কিংবা নিঃশ্বাসটা আগেই চলে গেছে, হার্টবিটটা আগেই শেষ হয়ে গেছে, তার জন্য তাকে হামলা করা কতটা যৌক্তিক? আর এই কাজটি করতে গিয়ে তিনি হামলা করে ভাবলেন যে আমি আমার আত্মীয়কে ঠিক মতো ট্রিটমেন্ট দেননি বলে আমি হামলা করলাম, কিন্তু এটা টোটাল চিকিৎসা ব্যবস্থায় একটা নেতিবাচক প্রভাব পড়ে। আমি যে আগে যেটা বলছিলাম, ডাক্তারদের মধ্যে একটা ভয় কাজ করতে থাকে, ওনারা মুমূর্ষু রোগীকে খুব বেশি ট্রিটমেন্ট দিতে আগ্রহী নাও হতে পারেন। পরবর্তীতে যে হাসপাতালে এই কাজটি হয়েছে, হতে পারে আজকেই বা কালকে আরেকটি একই ধরনের যদি রোগী যায়, সেক্ষেত্রে তিনি তো সে আগ্রহ দেখাবেন না, কিংবা ভাববেন আমি এটা করতে গিয়ে যদি আমার উপর হামলা হয়। এই কারণে আমি বলবো যে রোগীদের আরেকটু ধৈর্য ধারণ করা উচিত, এবং এই সব ক্ষেত্রে ডাক্তাররা যেই আন্তরিকতার সাথে চেষ্টা করছে সেটাকে একটু পর্যবেক্ষণ করা, কিংবা যদি আপনার মনে হয়েই থাকে যে ডাক্তার ঠিকমতো ট্রিটমেন্টটা দেননি, তাহলে সেই সিমটমগুলা বা সেই লক্ষণগুলা, সেই কথাগুলা ধরে আপনি লিখিত অভিযোগ করতে পারেন। ডাক্তারের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করতে পারেন। আপনি যদি মনে করেন যে মামলা করা দরকার, করতেও পারেন, কিন্তু তাৎক্ষণিকভাবে ডাক্তারের উপর হামলা চালানো কোনোভাবে এটা সমীচীন হতে পারে না।
জি, আমরা আসলে মনে করি না, কারণ হচ্ছে এগুলো এক একটি ঘটনা পরবর্তী সময়ে এরকম কেসগুলোকে হ্যান্ডেল করার ক্ষেত্রে চিকিৎসকদেরকে 10 বার ভাবতে হয়, তাদের মানে হৃদয় কেঁপে ওঠে যে আসলে আমি ধরবো কিনা, কারণ ট্রিটমেন্ট দিতে যাচ্ছি মানুষকে বাঁচানোর জন্য, কিন্তু আমার প্রসেসগুলো আমার প্রক্রিয়াগুলো সম্পাদনের মধ্য দিয়ে রোগী যদি বিদায় হয়ে যায় তাহলে আমাকে এরকম হামলার শিকার হতে হবে। এক্ষেত্রে রাষ্ট্রকে নতুন করে ভাবতে হবে। রাষ্ট্র ভাবছে কিন্তু নিরাপত্তার বিষয়টি স্বাস্থ্য কর্মস্থলে চিকিৎসকদের নিশ্চিত হচ্ছে না। আমরা এই সামগ্রিক দিকগুলোই প্রত্যাশা করি যে এই বিষয়গুলো এনশিওর হবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কষ্ট করে আমাদের স্মৃতি উপস্থিত হয়েছেন এবং আজকের যে বিষয়গুলো ছিল সেই বিষয়ে খুবই বুদ্ধিদীপ্ত এবং খুব যৌক্তিকভাবে সাবলীলভাবে আপনি আজকে বিষয়গুলো কথা তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী সপ্তাহে স্বাস্থ্যগতের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।